জাওয়াত দাঁড়িয়ে আছে, সে ভালোবাসে চিঙ্কিকে। কিন্তু চিঙ্কি যে তার প্রতি বিশাল চায়নার প্রাচীর তুলে দিয়েছে, সেটা রুখবে কি করে? চিঙ্কি তাকে ঘৃণা করছে না, অভিমান করছে না, অভিযোগ করছে না। চিঙ্কির জীবনের কোথাও সে নেই। নিজের দোষে সব নষ্ট করে দিয়েছে সে। কি করে আবার সব ঠিক করবে? চিঙ্কি কি বুঝবে তার মনের ব্যথা? ক্ষমা করে ভালোবাসবে তাকে? ঝকঝকে রোদ, সতেজ সকাল, উষ্ণ রোদ্দুরে দগ্ধ সমীরণে উঠছে দীপশিখার চুল। আজ খোপা করতে ভুলে গেছে সে। সকালবেলায় গিয়েছিল নীল খেতে, কিন্তু কাজ হয়নি। বইয়ের দোকানটা খোলা ছিল না। কিছু নতুন বই পড়বে বলে ঠিক করেছে। যদিও বই হাতে নিলেই যাওয়ার আসার উপক্রম হচ্ছে, তাই ঠিক করেছে নতুন বইয়ের গন্ধ শুকবে। বইয়ের দোকানের ছেলেটা বলেছিল তাকে কিছু বই জোগাড় করে দিবে। সময় ঠিক করে দিয়েছিল, তাই তো এত তাড়াহুড়ো করে বেরিয়ে আসা। কিন্তু দোকানটাই খোলেনি। দীপশিখা সেখানে অনেকক্ষণ দাঁড়িয়েও ছিল। ফোন দিল, অথচ ছেলেটা ফোন ধরল না। ছেলেটা ভালো আছে তো কে জানে। দীপশিখা নিস্পৃহ ভঙ্গিতে হাঁটছে, চুলগুলো মুখের ওপর আছড়ে পড়ছে। ক্লাস করতে ইচ্ছে হচ্ছে না আজ। বাসায় যাবে না সে। বাসায় গেলেই মা বিয়ের পাত্রের ছবি দেখানোর কার্যক্রম শুরু করবে, যা মোটেই ভালো লাগছে না। দীপশিখার সাথে নিরুপমা কবিরের সম্পর্কটা খুব অন্যরকম। নিরুপমা কবির খুব চমৎকার উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী ছিলেন। কত কত পুরস্কার যে তিনি পেয়েছেন তার হিসেব নেই। দীপশিখাদের বাসায় একটি কাঠের আলমারি আছে, যাতে নিরুপমার সব পুরস্কারগুলো ঠাসা। ছোটবেলায় সে টেলিভিশনে অনুষ্ঠান করত। এত সুন্দরী গুণী মেয়েটি হুট করে প্রেমে পড়ল এক বেগুন পুরুষের, যার কথার আগামাথা নেই। মোস্তফা তার কাছে কেবলই বামন, অথচ বামন হয়ে চাঁদ হাতে পেল। সকলের অমতে একটি নতুন দুনিয়া করল তারা। কিন্তু সেই দুনিয়ার মধ্যে নানা উত্থান পতন। দীপশিখা হবার পর ডাক্তার জানিয়ে দিলেন নিরুপমা আর মা হতে পারবেন না, কারণ তার ইউরেটাস ফেলে দিতে হয়েছে। শরীরের অবস্থা অধঃপতন ঘটল। প্রেগনেন্সি, ডায়াবেটিক্স পাকাপোক্তভাবে শরীরে বাসা বাঁধল। অসুস্থতার জন্য গান ছেড়ে দিতে হলো। মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়ল নিরুপমা। তার ওপর থেকে দীপশিখার গড়ন নিয়ে নানাবিধ টিপ্পণী, কথাবার্তা, সব মিলে এক কঠোর এবং জেদিময় পরিণত হলেন নিরুপমা। তিনি নিজের মতো মেয়েকে সুখে দেখতে চান। মেয়ের জীবনের সব কিছু তার মতো করে সাজাতে চান তিনি। সব কিছুতেই তার হস্তক্ষেপ হতেই হবে। মোস্তফা তাকে বাধা দেন না, কারণ স্ত্রীকে নিজের মানসিক পরিস্থিতির সাথে সর্বদা লড়াই করতে দেখেছেন। তবে মেয়ের ব্যাপারটা স্ত্রীর আড়ালেই তাকে প্রশ্রয় দেন। তিনি জানেন দীপশিখা কখনো কিছুই বলবে না। এবারও তাই হলো। দীপশিখার খালারা ছেলেদের সম্বন্ধ আনছে। নিরুপমা দীপশিখার সাথে তাদের ফর্দ আনছে। ফলে বাবাই তাকে বুদ্ধি দিলেন, যত পারিস ব্যস্ত থাক। কিন্তু ক্লাসেও যেতে ইচ্ছে করছে না। এই তো পরশুর কথা, যে ক্লাসমেটরা তার খোঁজ নেয় না তারাই শুধাচ্ছিল, তোমার বিয়ে হয়ে গেছে দীপশিখা? বরের সাথে ছবি দেখি। আমার বিয়ে হয়নি। নিস্পৃহ ক্লান্তভাবে উত্তর দিল দীপশিখা। মেয়েটি ঠোঁট চেপে হাসল যেন। পর মুহূর্তে মেয়ে কি করুণে দেখে বলল, মন খারাপ করো না, সুন্দর ছেলেগুলো একটু স্বার্থপর হয়। মেয়েটি কি বোঝাতে চেয়েছে বুঝতে পেরেছে দীপশিখা। অন্য সময় হলে কথাটা গায়ে মাখত না, কিন্তু সেদিন কেন যেন কথাটা লাগলো সুইয়ের মতো। সেই সাথে তীব্র ব্যথা ছড়িয়ে পড়ল হৃদয়ে। দীপশিখার ভালো লাগে না। ভালো লাগে না যখন তাকে প্রশ্ন করে, বিয়েটা কেন ভেঙে দিলে? ভেঙে দিল? বিয়েটা দীপশিখা নিজে ভেঙেছে, কারণ ওই মুহূর্তে নিজের আত্মসম্মানের ভারটা বেশি লাগছিল। কারোর জীবনে অপ্রিয় মানুষ হয়ে থাকার চেয়ে না থাকাই শ্রেয়। সে অসুন্দর হতে পারে, ফেলনা নয়। দীর্ঘশ্বাস ফেলল সে। হঠাৎ পা আটকালো। কিছু সময় তাকিয়ে রইল। ভার্সিটির সামনে একটি নতুন কেকের দোকান খুলেছে। ছোট কেকের দোকান, কিন্তু নামটা মনে ধরল দীপশিখার। হ্যাভ সাম সুইট। মিষ্টি একটা নাম। দরজাটা খুলতেই ডোর চিম টুংটাং করে শব্দ করে উঠল। ভেতরের সাজসজ্জাটা খুব পরিপাটি। একজন পুরুষ কাস্টমার আছে। দোকানের ম্যানেজার। মেয়েটি হাসি মুখে বলল, কিছু লাগবে ম্যাম? আপনাদের কাছে চকলেট কেক হবে? জি, এই যে আমাদের সব আইটেম। মেয়েটি উত্তর দিল। তা কানে আসলো না দীপশিখার, কারণ সামনের মানুষটি হঠাৎ উপস্থিতি তাকে অপ্রস্তুত করল। জাওয়াত এখানে? দীপশিখাকে দেখে জাওয়াত হাসল।
অনেকক্ষণ তার দিকে তাকিয়ে রইল সে। সেই স্নিগ্ধ হাসি সরল না। দীপশিখার চোখ সরিয়ে নিল। তার সময় লাগলো নিজেকে সামলাতে। সম্পূর্ণ উপেক্ষা করে সে দোকানদার মেয়েটিকে বলল, আমাকে একটা চকলেট কেক দিন। জাওয়াত কিছু সময় তাকিয়ে রইল দীপশিখার দিকে। তারপর তার সাথে সাথে আগ্রহ ভরে প্রশ্ন করল, দীপশিখা, এটা সত্যি তুমি? আমি ভাবছিলাম, আমি আবার কল্পনা করছি। তুমি এখানে কি করছো? আজ তোমার ক্লাস নেই? দীপশিখা উত্তর দিল না। দীপশিখার এমন উপেক্ষার জন্য প্রস্তুত ছিল সে। সে জানে দীপশিখা তাকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করবে। নিজেকে সম্পূর্ণ প্রস্তুত করে রেখেছিল সে। তার নির্লজ্জ হয়ে আবার শুধালো, এখানে চকলেট কেকটা ভালো। অবশ্য আমি রেড ভেলভেট কেকটা খেয়েছি, ওটাও ভালো। ওটা ট্রাই করে দেখতে পারো। আমি ভেবেছিলাম তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, কিন্তু ভাগ্যিস করতে হলো না। অবশ্য আমি সারাদিনে আজ ফ্রি, ছুটি নিয়েছি অফিস থেকে, বেশ কামাই হয়ে গেছে আমার। তবুও। দীপশিখা কোনো উত্তর দিল না। তার কেকটি নিয়ে টাকা চুকে হাঁটা দিল। জাওয়াত নিজের প্যাকেটটি নিয়ে তার পিছু নিল। তার পিছন পিছন হাঁটতে লাগলো সে। দীপশিখা ব্যাপারটি লক্ষ্য করে বিরক্তি বোধ হলো তার, কিন্তু সম্পূর্ণরূপে জাওয়াতকে উপেক্ষা করার জন্য মন স্থির করেছে সে, তাই বিরক্তিটা প্রকাশ করল না। ঠিক তখনই তার হাত টেনে ধরল জাওয়াত। আকস্মিক হ্যাঁচকা টানে দীপশিখার হাত থেকে কেকের প্যাকেটটা পড়ে গেল। রাগান্বিত স্বরে কিছু বলতে যাবে, সাথে সাথে জাওয়াত কঠিন স্বরে বলল, রাস্তা না দেখে হাঁটার স্বভাব তোমার যাবে না? এখনই তো মোটরসাইকেলের গায়ে উঠে যেত। দীপশিখা পাশে তাকাতেই দেখল ক্ষিপ্ত গতিতে একটি মোটরসাইকেল তার পাশ দিয়ে চলে গেছে। ফলে যে কঠিন শব্দগুলো জাওয়াদের উদ্দেশ্যে সাজিয়েছিল সেগুলো গিলে নিল সে। নিজেকে ছাড়িয়ে নিল। কেকের প্যাকেটটা মাটি থেকে তুলল। পুরো কেক চটকে গেছে, খাওয়া যাবে না। দীর্ঘশ্বাস ফেলল দীপশিখা। আজকের দিনটা বুঝি খারাপ। কপালের সমান্তরাল ভাঁজগুলো স্বাভাবিক করে হাঁটতে যাবে, তখন আবারও হাতটা টেনে ধরল জাওয়াত। দীপশিখা তার দিকে তাকাতেই সে বলল, আমি জানি তুমি আমার সাথে কথা বলতে চাও না, কিন্তু প্লিজ আমার কথাটা একটু শোনো। আমি তোমার জন্য এতটা কষ্ট করে এসেছি। দীপশিখা তাচ্ছিল্য ভরে হেসে বলল, আবার আমাকে নিয়ে স্বপ্ন দেখেছেন? দিন খারাপ যাচ্ছে বলে এখন আবার আমার মুখ দেখতে হবে? দীপশিখার প্রশ্নে থতমত খেল জাওয়াত। না, সে কোনো স্বপ্ন দেখছে না। সে দিন খারাপ যাচ্ছে বলে দীপশিখাকে দেখতে আসেনি। এসেছে মনের ব্যথা কমাতে, মনের ক্ষুধা মেটাতে। মেয়েটি তো জানে না কি ভীষণ মায়ায় সে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছে। ক্ষণে তাকে দেখা তীব্র নেশা ধরে। তাকে ছুতে ইচ্ছে করে, কথা বলতে ইচ্ছে করে। ফলে অপরাধী স্বরে উত্তর দিল, না। তাহলে আমাকে কেন বিরক্ত করছেন? কারণ তোমাকে কিছু বলার ছিল। কথাগুলো না বললে আমার মন শান্ত হবে না। কিন্তু আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। জানি তবু নির্লজ্জের মতো এসেছি। জানি কথাগুলো আবোল তাবোল লাগবে, কিন্তু বিশ্বাস করো দীপশিখা, আমি আর পারছি না। আমি একটা বলদ যে নিজের অনুভূতি বুঝতে পারিনি। কিন্তু সত্যি বলছি, আমি স্বপ্নের জন্য তোমার সাথে দেখা করতে আসিনি। এসেছি কারণ আমার মনের খোরাক হয়ে গেছে তুমি। আমি তোমাকে কথাটা শেষ করার আগেই থামিয়ে দিল দীপশিখা। তার চল শক্ত হয়ে গেছে, চোখের দৃষ্টিতে প্রখরতা। কঠিন স্বরে বলল, আপনার সাথে ভালোবাসা খেলার সময় বা ইচ্ছে আমার নেই জাওয়াত সাহেব। আপনি এসব ফাতরামি অন্য কারোর সাথে করুন, প্লিজ। আমাকে ক্ষমা করবেন, আসছি। দীপশিখা যেতে নিলে আবার হাতটা টেনে ধরল জাওয়াত। কাতর স্বরে বলল, প্লিজ আমার কথাটা শোনো চিঙ্কি। আমি সত্যি বলছি, আমি তোমার জীবনে কেউ না হলেও তুমি আমার অনেক কিছু। আমি তোমাকে পাগলের মতো দেখতে চাই, তোমার কণ্ঠ শুনতে চাই, রাতভর তোমার সাথে অহেতুক কথা বলতে চাই, তোমার হাসিটা দেখতে চাই, যা শুধু আমার জন্য ছিল। প্লিজ চিঙ্কি। দীপশিখা শীতলভাবে তার হাত ছাড়িয়ে দিল। বরফ শীতল স্বরে বলল, আমি চাই না। আমি আপনার খেলনা হতে চাই না। বোকার মতো আপনার কথাগুলো নিজেকে আপাদমস্তক ভাসিয়ে দিতে চাই না, কারণ আমি আপনাকে আর ভালোবাসি না। বলেই সে পা বাড়ালো। সে চলে যাচ্ছে। জাওয়াদের মস্তিষ্ক ভাসছে পরা বাবার কথাটা। চিঙ্কির বিয়ে অন্য একজনের সাথে হচ্ছে, সে অন্য কাউকে ভালোবাসছে, আর তুমি তার ত্রিসীমানার কোথাও নেই। তার জীবনে তোমার অস্তিত্ব নেই, তাই চিন্তার চেতনায় তোমার অস্তিত্ব নেই, তুমিও কোথাও নেই। এভাবেই কি চিঙ্কির সাথে তার গল্পটির সমাপ্তি ঘটবে? এভাবেই তাদের রাস্তা পৃথক হয়ে যাবে? সে চিঙ্কিকে বোঝাতে পারবে না সে তাকে সত্যি ভালোবাসে। জাওয়াত বেপরার মতো ছুটল, চিঙ্কির বাহু টেনে ধরে নিজের দিকে ফেরালো।
উন্মাদের মতো বলল, ভুলটা আমার ছিল, আমি নিজেকে বুঝতে পারিনি। সবসময় ভেবেছি তোমার প্রতি এই অনুভূতিগুলো প্রেম নয়। বোকার মতো প্রশ্ন করে গেছি, আমি তোমার প্রেমে কেন পড়ব? কেন আমার প্রেমে পড়া যায় না বুঝি? দীপশিখার প্রশ্নে থতমত খেয়ে গেল জাওয়াত। সিঙ্কির চোখ কাঁপছে, টলমল করছে তা। জাওয়াত কথাটা এভাবে বলতে চায়নি। সে প্রেমের কথা বলায় পটু নয়। সিঙ্কি তার হাত ছাড়িয়ে দিল, ধরা গলায় বলল, কখনো আমার সামনে আসবেন না আপনি। আপনি একটা জঘন্য মানুষ। জাওয়াত অসহায় চোখে তাকিয়ে রইল, বুকের মধ্যেখানে চিনচিনে ব্যথা অনুভব করল। চিঙ্কি আবার তাকে ভুল বুঝল। সে কথাটা সে অর্থে বলতে চায়নি। সিঙ্কি চলে যাচ্ছে, কিন্তু তাকে কোনোভাবেই আটকাতে পারল না জাওয়াত। বলতেই পারল না, আমাকে একটি শেষ সুযোগ দাও। বসার ঘরে ক্লান্ত শরীরটা নিয়ে বসে আছে জাওয়াত। তার সামনে বসে আছে জ্যোতি। মোবাইলের চোখ ঠেকিয়ে রেখেছে আর রাগে ফুঁসছে। মুখখানা লাল হয়ে গেছে ওর। একটু পরপর গালমন্দ করছে। জাউরা কোথাকার, পিটিয়ে তক্তা বানিয়ে ফেলবে ইচ্ছে হয়। ছাগল কোথাকার। তার রুষ্ট কণ্ঠে ঘাবড়ালো জাওয়াত। ভীতু স্বরে বলল, কাকে গাইলাছিস? এই গাধা নায়কটাকে। কি শয়তান জানো? এতকাল যখন নায়িকা তাকে ভালোবেসেছে, সে নিষ্ঠুরভাবে তাকে মানা করেছে। এখন যখন নায়িকা মনস্থির করে, ঠিক করেছে সেই ছেলেকে ভুলে যাবে, তখন শয়তানটা তাকে বলছে ভালোবাসি। চিন্তা কর কি অপদার্থ অথর্ব। লেখিকা যদি এই শয়তানের সাথে মিল দেয়, আমি লেখিকাকে বয়কট করব। লেখিকা নায়িকার জন্য একটা ভালো ছেলে আনবে, তার সাথে বিয়ে দেবে। তখনই গাধার গাধা কাঁদবে আর বুঝবে কত ধানে কত চাল। বেদ্যপ একটা। জাত কেসে উঠল। তার মনে হলো জ্যোতি তাকে বলছে। সে অসহায় স্বরে বলল, বেচারা হয়তো বুঝতে পারেনি। বুঝবে না কেন? প্রেম কি ফিজিক্সের সূত্র নাকি? নাকি ত্রিকোণমিতির কোনো অঙ্ক যে বুঝবে না? যখন সময় ছিল বোঝেনি, এখন ঢং করছে। যত সব থাপড়ানো দরকার, পাজি কোথাকার। জাত মাথা চুলকালো। হ্যাঁ, দোষ সম্পূর্ণ তার। সব শাস্তি সে পেতে রাজি, কিন্তু কোনোভাবে চিঙ্কিকে হারাতে পারবে না, মোটেই নয়। কিন্তু কি করবে? হঠাৎ একটি বুদ্ধি এলো। জেলের ছেলের সামনে দাঁড়িয়ে আছে জাওয়াত এবং পাভেল। পরা বাবা বিরক্ত স্বরে বলল, কি চাই? পরা বাবার কণ্ঠে তীব্র বিরক্তি প্রকাশ পেলেও তার মুখশ্রী শান্ত। সোডিয়ামের হলুদ আলোতে তার শান্ত মুখ পেশিগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। পরনে আজ অন্য দিনের মতো শার্ট আর টি শার্ট নয়, বরং পাঞ্জাবি এবং পায়জামা। পাঞ্জাবির হাতাটা একটু হলুদ দাগ। চট করে দাগটা চোখে পড়ে না। পরা বাবা ঘুমাচ্ছিলেন যখন পাভেল আর জাওয়াত এসে তাকে ডাকল। ঘুম হয়তো কাঁচা ছিল, তাই কণ্ঠে বিরক্তি। ঘড়ির সময় এখন সন্ধ্যা 6:10। দূর থেকে আজানের শেষ ধ্বনি ভেসে আসছে। জাওয়াত অফিস থেকে পাভেলকে প্রায় পাকড়াও করে এনেছে। পাভেলও একটু বিনোদনের নেশায় এসেছে। পরা বাবার মতো মানুষকে জেলের ভেতর, ব্যাপারটি তার জন্য বিনোদন থেকে কম কিছু নয়। থানার পেছনের দক্ষিণের ছাতিম গাছের নিচে দাঁড়িয়ে আছে তিনজন। গাছটি ছোট, কিন্তু ডালপালা ছড়িয়ে বিশাল ছাউনি করে রেখেছে। পরা বাবার ঠোঁটে জ্বলন্ত নিকোটিনের দলা। সে হাত না লাগিয়ে সিগারেট টানছে। দুই হাত পায়জামার পকেটে। ধোঁয়া মিলিয়ে যাচ্ছে শীতল সমীরণে। আজ বৃষ্টি হবে হবে করছে। দক্ষিণে শীতল বাতাসে সিগারেট জ্বালাতে একটু বেগ পেতে হচ্ছিল। সিগারেট অবশ্য জাওয়াত এনেছে। সিগারেট পেয়ে পরা বাবা কণ্ঠে বিরক্তি অনেকটা হ্রাস পেয়েছে। কনস্টেবল আর এসআই এর সাথে কি এমন ভালো সম্পর্ক জানা নেই জাওয়াদের, কিন্তু পরা বাবা বললেই তারা লকআপের দরজা হাসি মুখে খুলে দেয়। জাওয়াত যদিও খুব একটা অবাক হয়নি। আগের দিন সে এই ব্যাপারটি খেয়াল করেছিল। তবে পাভেল খুব অবাক হয়েছে। দেশের আইনের এমন ল্যাংড়া অবস্থা বলেই বোধহয় ফাঁসির আসামি পালিয়ে যায়। আমরা খোঁজ পাই 6 মাস পর। পরা বাবা সিগারেটের ফিল্টার ফেলে দিলেন। পাইপ এসে শুধালেন, কি চাই তোমার? উপদেশ। নির্লজ্জভাবে উত্তর দিল জাওয়াত। পরা বাবার কপালে ভাঁজ পড়ল। আবার কণ্ঠে বিরক্তি এনে বলল, কিসের উপদেশ চাই তোর হতচ্ছাড়া? তুই তোকারি করছেন কেন? তো কি ধূপধনু করব তোকে? আমি কোথায় একটু শান্তি পেতে এসেছি? তোমার যন্ত্রণায় আমার ভ্যাকেশনে 14টা বেজে গেছে। দোষ তো আপনার। যতক্ষণ বুঝতাম না আমি সিঙ্কিকে ভালোবাসি, ততক্ষণ তো ভালোই ছিলাম। এখন তো ভালো নেই। যখনই মনে হচ্ছে সে আমার জীবনে নেই, তখনই আমার বুক মোচড় খাচ্ছে। ভেতরটায় এক সূক্ষ্ম ব্যথা আমাকে অসহায় করে তুলছে। ব্যথাটার সময়ের সাথে সাথে বাড়ে। একটা সময় আমার পাগল পাগল লাগে, হাহাকার করে কাঁদতে ইচ্ছে করে। অথচ সেই মানুষটি আমার মুখ দর্শন করতে চায় না। এর চেয়ে যন্ত্রণার কি হতে পারেন বলেন তো?
আমি পাগলের মতো হেদিয়ে মরছি ওর জন্য, অথচ ও মেঘের মতো হয়ে গেছে, যাকে দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। এবার বলুন আমি কি করব? আমি চিঙ্কিকে ভালোবাসি, কিন্তু আমি সেটা ওকে কি করে বোঝাবো? পরা বাবা মুখ বিকৃত করে একটা শুঁয়োপোকার হাঁটা দেখছেন। সে যাওদের কোনো কথা শুনছেন কিনা সন্দেহ, তার আগ্রহ ওই শুঁয়োপোকাটার মাঝেই। যত আবার শুধালো, আমাকে কোনো উপায় বলুন যেন আমি চিঙ্কির ঘৃণা তালিকা থেকে বের হতে পারি। আমি কি করে বলবো? মানে কি? আপনি ভণ্ডভাবে এমন বুদ্ধি আপনার মাথায় গিজগিজ করার কথা, মাথা ঝাঁকালে বুদ্ধি পড়বে। পরবাবা রহস্য করে হাসলেন, ঠাট্টা সেরে বললেন, আমি পড়ে ফুদেই, বুদ্ধি দেই না। তোমার বন্ধু তো প্রেম করে, তাকে জিজ্ঞেস করো। সে আমার বোনের সাথে প্রেম করে, জ্যোতিকে 1000 টাকা দিলেই ও রাগ ভুলে যায়। পাবেল সহমত জানিয়ে বলল, ঠিক, জ্যোতি কখনো রাগে না। আমার উপর কখনো রাগলে আমি সরি নোটের সাথে বিকাশে সেন্ড মানি করে দেই। পাভেলের কথায় দীর্ঘশ্বাস ফেলল পড়া বাবা। জাওদের দেওয়া সিগারেটে আরেকটা সিগারেট ধরালেন, একটি টান দিয়ে নিকোটিনের কুণ্ডলি ছাড়লেন, তারপর গম্ভীর স্বরে বললেন, প্রেমে পড়ে যদি সে প্রেম প্রকাশে অন্যের সাহায্য লাগে, তাহলে তুমি প্রেমিক হিসেবে ব্যর্থ। প্রতিটা প্রেমিকের প্রেমের বহিঃপ্রকাশ ভিন্ন হয়। যদি ভিন্ন না হয় তবে সেই প্রেমের স্বকীয়তা নেই। একটা গল্প বলি। বহুকাল আগের কথা, একজন ব্যর্থ মানুষ ছিল। সে বিশ্বাস করত জীবন তাকে শুধু ব্যর্থতা দিয়েছিল। জীবনে তার খাখা শূন্যতা ছিল। না সমাজের জংধরা নিয়মের চাকরি ছিল, না তার কাছে বেগুনি কাগজের দলা ছিল। ছিল শুধু একটা কলম, লেখার শখ ছিল। একটা সময় এই লেখার ইচ্ছেটুকু হারিয়ে গেল। বাঁচার কোনো ইচ্ছে অবশেষে রইল না। স্টেশনের প্ল্যাটফর্মে শুয়ে সে রেল লাইনের দিকে তাকিয়ে রইল। মাঝে মাঝে ইচ্ছে করতো ঝাঁপ দেয়, কিন্তু ঝাঁপ দেওয়া হতো না। এই জীবন রেখে কি লাভ, যার কোনো অর্থ নেই। কিন্তু অদৃষ্টের হয়তো অন্য কিছু ইচ্ছে ছিল। ব্যর্থ মানুষটির জীবনে একটি মেয়েকে সে পাঠিয়ে দিল। একরাশ প্রশ্ন নিয়ে হাজির হয়েছিল কাজললতা। প্রশ্নের উত্তর দিতে পারলেই টাকা। ব্যর্থ মানুষের টাকার দরকার। বেগুনি কাগজের অভাবে তাকে রেল স্টেশনে ঘুমাতে হয়। সে ঠিক করলো কাজললতার প্রশ্নের উত্তর দিবে। যদিও সে কিছুই জানে না, তবুও সে প্রশ্নের উত্তর দিবে। মিথ্যে বলবে, সমস্যা কি? প্রথম প্রথম মেয়েটিকে মোটেই ভালো লাগেনি, দেমাগি রাগী একটা মেয়ে। কিন্তু যতদিন যেতে লাগলো তত কাজললতা তাকে ঘরের মধ্যে ফেলে দিল। কাজললতা নানাবিধ প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেলে ব্যর্থ মানুষের নিত্যদিনের কাজ। একটা সময় সে অভ্যস্ত হয়ে গেল কাজললতার কঠিন ভাষ্য তাকে মুগ্ধ করতে লাগলো। কাজললতা কালো নয়ন, তার হৃদয় কাঁপত। তার অশ্রু ব্যর্থ মানুষটিকে ভাবাত। তার প্রতিদিনের প্রশ্নোত্তর খেলা মনোভাবের আদান প্রদানের মাধ্যমে হলো, আর সে টের পেল না। ব্যর্থ মানুষ আর মিথ্যে বলতে পারছিল না। সে খেয়াল করলো তার জীবনের শূন্যতাগুলো আর তাকে ভাবাচ্ছে না। ধীরে ধীরে বাঁচার ইচ্ছে হলো। কাজললতাকে নিয়ে একটি দুনিয়া বানানোর ইচ্ছে হলো। মিথ্যেগুলো আড়াল করার ইচ্ছে হলো। ব্যর্থ মানুষ ঠিক করলো সে নতুন করে চেষ্টা করবে, ছক কাটবে নতুন করে তার জীবনকে সাজাবে। কাজললতাকে বলবে, আমার বাঁচার ইচ্ছে হবে কাজললতা। বলি থামলেন পড়া বাবা। তার দীর্ঘশ্বাসে তীব্র হতাশা ছিল যেন। পাভেল শুধালো, বলেছিল না? বলার সময় হয়তো পেরিয়ে গিয়েছিল। কাজললতাকে যে মিথ্যে কথাগুলো সে বলেছিল সব মিথ্যে ফাঁস হয়ে গেল। কাজললতা বুঝে গেল ব্যর্থ মানুষটি আসলে ভণ্ড। তার উত্তরগুলো সব মিথ্যে। তাই সে ব্যর্থ মানুষের পৃথিবী থেকে চিরবিদায় নিল। ব্যর্থ মানুষ দেরি করে ফেলেছে তার কাজললতাকে মনের কথাটা বলতে। সেই ব্যর্থ মানুষটি কি আপনি? জাওদের প্রশ্নে শুধু হাসলেন পড়া বাবা। সিগারেট শেষ হয়ে গেছে। টান দেওয়া হলো না। ফিল্টারের ছাইগুলো হাতের উপর পড়েছে। জাওদ শুধালো, কাজললতা এখন কোথায়? সে ভালো আছে, সুখে আছে, শুধু সে আমার নেই। জাওদ চুপ করে রইল। তার মুখশ্রীতে তীব্র বিষাদ নেমে এলো যেন। পড়া বাবা পায়জামার পকেটে হাত ঢুকে বললেন, প্রেমিকের প্রেম সফল হোক বা বিফল, প্রেমের স্বকীয়তা থাকা প্রয়োজন। প্রেমের কোনো নিয়ম নীতি নেই। প্রেম প্রেমই হয়। ভয় পেয়ে তুমি ছক কাটতে গেলে তুমি চোরাবালিতে ডুবে যাবে। ব্যর্থ মানুষের মতো ভুল করতে যেও না। আর শোনো, এই শেষবার, কাল আমি বেল নিয়ে থানা থেকে বিদায় নেব। খবরদার তুমি আমার কাছে আর আসবে না। পড়া বাবা যার জন্য পা বাড়ালে পাভেল পিছন থেকে শুধালো, আচ্ছা আপনার আসল নাম কি? ব্যর্থ মানুষ কারোর নাম হয় না। পড়া বাবা হেসে উত্তর দিলেন, সীমান্ত। বধূ মিছে রাগ করোনা, বধূ মিছে রাগ করোনা। মন বুঝে দেখো মনে মনে,
মনে রেখো, করো করুণা, বধূ মিশে রাগ করো না। গানটা মৃদু সুরে বাজছে। খোলা ছিল বারান্দায় দাঁড়িয়ে আছে দীপশিখা, তার হাতে গরম চায়ের মগ। মাথাটা খুব ধরেছে। জাওয়াদের সাথে দেখা হবার পরই বাসায় চলে এসেছিল সে। ঝর্ণা ছেড়ে পাগলের মতো কেঁদেছে। সেই থেকে তীব্র মাথা ব্যথা, কাদার মানে নেই। তবু ঝর্ণা ছেড়ে হামো করে কেঁদেছে। জাওয়াদ তাকে ভালোবাসে কথাটা 1 মাস আগে বললেও দীপশিখা হয়তো অনেক আনন্দিত হতো। এখন বাক্যটি শুধু লাইলনের দড়ির মতো লেগেছে তার কাছে, কথা পেঁচিয়ে আছে। যত মানুষটিকে ভুলে থাকতে চাইছে সে ততটাই মানুষটি তার সম্মুখে আসছে। প্রথমবার তার কাছ থেকে প্রত্যাখ্যান পেয়ে সে খুব ভালো সামলে নিয়েছিল চিঙ্কি, কিন্তু এবার যত সামলাতে চাইছে ততই সব এলোমেলো হয়ে যাচ্ছে। দীর্ঘশ্বাস ফেলল সে। দুর্বল নয়, তার মনকে আরও শক্ত করতে হবে। সে আর জাওয়াদকে নিয়ে ভাবতে চায় না। এর মাঝেই বাসার সামনের কদম গাছটির দিকে তার চোখ গেল। সোডিয়ামের ক্ষীণ আলোতে লম্বাকার ছায়া স্পষ্ট। চিঙ্কি সাথে সাথে ঘড়ির দিকে তাকালো। এখন রাত 11টা বাজে, অথচ এত রাতে তার বাড়ির সামনে জাওয়াদ দাঁড়িয়ে আছে মানা যায়। জাওয়াদের দৃষ্টি তাকে দেখছে, কোনো সন্দেহ নেই। দীপশিখা এক মুহূর্ত দাঁড়ালো না, সে ঘরের ভিতরে চলে গেল। বারান্দার দরজাটা দিয়ে সব পর্দা টেনে দিল। মাঝরাতে তার রোমিওগিরি করতে ইচ্ছে হলে সে করুক, তাতে বিন্দুমাত্র আগ্রহ নেই দীপশিখার। আকাশটা কমলা হয়ে গেছে। সূর্যের কমলা রং ছড়িয়ে আকাশের নীল রঙকেও ঢেকে দিয়েছে। দলে দলে পাখিরা উড়ে যাচ্ছে নিজ নীড়ে। বাতাসটাও সন্ধ্যের গন্ধ নিয়ে আসছে। দীপশিখা ভার্সিটির গেট থেকে বের হলো একটু ব্যস্ত ভঙ্গিতে। গন্তব্য এখন নীলক্ষেত। বই কিনবে কিছু। সেদিন দোকানটা বন্ধ ছিল। আজ টিউশন নেই। মেয়েটিকে বলেছে আজ আসবে না। এখন একটা রিকশা পেলে হয়। সোজা মেট্রো স্টেশন, তারপর মেট্রো ধরে শাহবাগ। কিন্তু আজ যেন একটা রিকশা নেই। যাকেই জিজ্ঞেস করা সেই মুখ বাঁকিয়ে বলছে যাব না। তখনই একটি বাইক তার পাশে এসে দাঁড়ালো। দীপশিখা সেদিকে নজর যেতেই কপাল কুঁচকে এলো তার। নির্লজ্জ স্বরে বলল, লিফট লাগবে? জাওয়াদের এমন নির্লজ্জতায় কপাল কুঁচকে গেল দীপশিখার। জাওয়াদ বলল, তুমি বাসায় যাবে তো? দীপশিখা উত্তর দিল না। সে হাঁটা শুরু করল। জাওয়াদ তার পাশ দিয়ে ধীর গতিতে বাইক চালাতে লাগলো। সন্তর্পণে চালালো যেন কোনো ঝামেলা না হয়। দীপশিখার বিরক্তি বাড়ল তাতে। ফলে হাঁটা থামিয়ে কঠিন স্বরে বলল, কি সমস্যা আপনার? কোনো সমস্যা নেই। আপনি কি গতদিনের কথাগুলো ভুলে গেছেন? একেবারেই না। তাহলে আমাকে বিরক্ত করছেন? জাওয়াদ মৃদু স্বরে বলল, যাতে অন্তত তুমি আমাকে দেখো, আমাকে নিয়ে ভাবো। বিরক্ত হলেও তুমি আমাকে একেবারে অদেখা তো করবে না। জাওয়াদের কথায় হতভম্ব হয়ে গেল দীপশিখা। এই লোক পাগল। এর মাথার তার সত্যি ছেঁড়া, তাতে সন্দেহ নেই। দীপশিখা একটি রিকশা ঢাকল। লোকটি স্বাভাবিকের চেয়ে বেশি ভাড়া চাইলেও সে উঠে পড়ল। জাওয়াদও তার রিকশার সাথে সাথে বাইক চালালো। দীপশিখা মেট্রো স্টেশন যেয়ে ভাবল জাওয়াদের সাথে তার আর দেখা হবে না। কিন্তু তার ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ হলো। নীলক্ষেতেই দেখা হলো জাওয়াদের সাথে। জাওয়াদ তার বাইক পার্ক করে দীপশিখার পাশ দিয়ে হাঁটতে লাগলো। দীপশিখা কঠিন স্বরে বলল, আমার পিছন পিছন আসবেন না। আমি কোথায় তোমার পিছন পিছন এসেছি? তাহলে আপনি নীলক্ষেতে কি করছেন? অদ্ভুত, নীলক্ষেত কি তোমার একার? তাহলে আমি যে দোকানে যাচ্ছি আপনিও কেন যাচ্ছেন? দেখুন, এসব বন্ধ করুন। আমার ভালো লাগছে না। দীপশিখার কঠিন ধমকে জাওয়াদ কিছু সময় চুপ থাকল। তারপর একটু ঝুঁকে তার চোখে চোখ রেখে বলল, আমি তোমাকে কখনো বলেছি তুমি নীল রং পরবে না? মানে কি? মানে হলো নীল পরলে তোমাকে সবচেয়ে সুন্দর লাগে। আমি চোখ ফেরাতে পারি না। নীল রং তুমি শুধু আমার সামনেই পরবে, এছাড়া নয়। আজব, আমি আপনার কথা শুনবো কেন? তাহলে আমি তোমার কথা শুনবো কেন? আমি তোমাকে কখনো বলেছি তুমি নীল রং পরবে না? মানে কি? মানে হলো নীল পরলে তোমাকে সবচেয়ে সুন্দর লাগে। আমি চোখ ফেরাতে পারি না। নীল রং তুমি শুধু আমার সামনেই পরবে, এছাড়া নয়। আজব, আমি আপনার কথা শুনবো কেন? তাহলে আমি তোমার কথা শুনবো কেন? জাওয়াদের দৃঢ় কণ্ঠ। তার এমন বেপরোয়া উত্তরে দীপশিখা মুহূর্তের জন্য ভাষাহীন হয়ে গেল। চোখের ভাষা বদলে গেল। থমথমে চোখে তাকিয়ে রইল। তার চোখে এত সময়ের বিরক্তিগুলো উবে গিয়ে তীব্র ক্ষোভ দেখতে পেল যেন জাওয়াদ। এই ক্ষোভের অর্থ সে জানে। সেই ক্ষোভের সাথে মিশে ছিল অভিমান, বিষাদ আর হৃদয়ের চেপে রাখা ক্ষুব্ধ দীর্ঘশ্বাস। ইচ্ছে হলো মেয়েটিকে টেনে জড়িয়ে ধরে রাখতে।
বুকের মধ্যিখানে চেপে ধরে বলতে, আমার হৃদস্পন্দন শুনতে পাচ্ছ চিঙ্কি? এ কেবল তোমার জন্য। তোমাকে না দেখলে আমার এই স্পন্দন বেসামাল হয়ে যায়। আমি জানি তুমি বুঝতে চাইছো না। আমি জানি তুমি বুঝতে চাইবে না। সেই অধিকার সম্পূর্ণ তোমার আছে। তবে আমাকে অন্তত আমার প্রেমটুকু বুঝাতে দাও। কিন্তু কথাগুলো বলতে পারল না জাওয়াদ। তার পূর্বেই দীপশিখা তার শাট ডাউন মুডে চলে গেল। কথা না বলে নিজের কাজে মনোনিবেশ করা। জাওয়াদকে সে আর পাত্তা দিবে না। তার বলয়ের মাঝে জাওয়াদকে প্রবেশ করতে দিবে না। জাওয়াদ তার জন্য আর 5টা মানুষের মতো অপ্রাসঙ্গিক একজন মানুষ। অপ্রাসঙ্গিক মানুষদের জন্য নিজের সময় নষ্ট করার মানে নেই। দীপশিখা তাকে ছেড়ে নীলক্ষেতের বইয়ের গলির ভেতরে ঢুকে গেল। দীপশিখার পরিচিত কিছু বইয়ের দোকান আছে। নীল পলিথিনের ছাউনি আবৃত দুধারে বইয়ের স্তূপ। মানুষের চলাচলের পথ সরু। তবুও মানুষের কমতি নেই। কে যেন বলেছে এই জেনারেশন বই পড়তে জানে না। ভুল, বইপোকা জেনারেশনকে হয়তো তারা দেখেনি। নীলক্ষেতে বিভিন্ন ধরনের মানুষ আসে। কেউ আসে শৌখিনতায়, কেউ আসে পেশাদারিতায়। দীপশিখা এই দু ধরনের মানুষের মধ্যেই পড়ে। আজ সে শৌখিনতায় আসেনি। সে এসেছে পেশাদারিতায়। নতুন কিছু বইয়ের রিভিউ করা প্রয়োজন। বাংলা এবং ইংরেজি দুই ধরনের বইকেই সে তালিকাবদ্ধ করেছে। কিছু থ্রিলার বইও আছে। রোমান্টিক বই এখন বিরক্ত লাগছে। সে একটু নতুনত্ব স্বাদ চায়। পুরানো স্বাদগুলো বিষাদ লাগছে। দীপশিখা আর লিস্টগুলো পরিচিত বই বিক্রেতাকে ধরিয়ে বলল, এগুলো দিন। আচ্ছা আফা। তার পেছনে পেছনে জাওয়াদও বইয়ের দোকানে প্রবেশ করেছে। বইয়ের প্রতি জাওয়াদের কখনোই আগ্রহ ছিল না। এখনো নেই। মানুষ নতুন বই কিনলে তার গন্ধ শুকে। কিন্তু এসব কিছুই জাওয়াদের কাছে অহেতুক লাগে। ছোটবেলায় কমিক বই পড়ত। নেশা ছিল তার। বইয়ের ফাঁকে কমিক বই রেখে পড়াও শুরু করল সে। কিন্তু বিধিবাম, একদিন আব্বার হাতে ধরা পড়ল। ছাতা দিয়ে যে মারটা খেয়েছিল এখনো সেই স্মৃতি অম্লান। সেই থেকে গল্পের বইয়ের প্রতি বিন্দুমাত্র আগ্রহ ছিল না জাওয়াদের। গল্পের বই এবং দোকান সম্পর্কেও তাই তার ধারণা ক্ষীণ। জাওয়াদ ঠিক দীপশিখার পেছনে দাঁড়িয়ে আছে। দোকানে মানুষ গিজগিজ করছে। ছোট একটা দোকান অথচ খদ্দেরের অভাব নেই। জাওয়াদ তার পেছনের সারি করে রাখা বইও থেকে একটা বই হাতে নিয়ে বলল, এই বইটা কি সংক্রান্ত? প্রেম টেম? দীপশিখা প্রথমে অন্য দিকে চেয়ে থাকলে জাওয়াদ দোকানিকেই শুধালো, এটার কাহিনী কি? এইটা প্রেমের গল্প না ভাইজান। এইটা মার্ডার মিস্ট্রি। নাম এমন কেন? হিজ এন্ড হার্স। দুজনের গল্প তাই। কাহিনী কি? এই চিঙ্কি তুমি পড়েছ এটা? দীপশিখার একটি বাজে দুর্বলতা আছে। কেউ তার সামনে বই নিয়ে কথা বললে সে এড়াতে পারে না। যতই শত্রুতা থাকুক কেউ বই নিয়ে কিছু জিজ্ঞেস করলে তার মুখ উসখুস করে উত্তর দেবার জন্য। এখনো তাই হলো। মুখ ফসকে বলে ফেলল, এটা মার্ডার মিস্ট্রি। প্রতি পর্বে এক একটা টুইস্ট। শুনে সেই মজা নেই। তুমি পড়েছ? হুম। আচ্ছা, তাইলে এইটা নিলাম। আর কিছু ভালো বই বলতো। আমি আবার ইন্টারেস্টিং বই ছাড়া পড়তে ভালো লাগে না। তোমার ইউটিউব চ্যানেল আর পেজ থেকে তো আমাকে ব্যান করে দিয়েছ। নয়তো সেখানেই দেখে নিতাম। আমার ইউটিউব চ্যানেল আছে, আপনি জানলেন কি করে? জ্যোতি বলেছে। দীপশিখা আর কথা বাড়ালো না। সম্পর্কটা আগের মতো হলে এখানে আরও কিছু খোঁচা মেরে মজা নিত হয়তো। কিন্তু এখন ইচ্ছে হচ্ছে। জাওয়াদ 1 মিনিট শান্ত হলো না। এক এক বই হাতে নেয় আর শুধায়, এই বইয়ের কাহিনী কি? ভালো বইটা? তুমি পড়েছ? মার্ডার মিস্ট্রি নাকি এমনই? দীপশিখা বই কেনার সময় বেশি কথা বলতে পছন্দ করে না। এ কারণে সবসময় বইয়ের দোকানে সে আসে একা। নিরিবিলি এক একটা বই হাতে নিবে, 1-2 পেজ পড়বে, আগ্রহ হলে কিনে দিবে। এই প্রথম তার মনে হলো একটা জেদি মশা তার কানের কাছে ক্রমাগত ভ্যান ভ্যান করছে। বই কেনার সময় বারবার এমন উপদ্রব তার ভালো লাগছে না। লোকটিকে কড়া করে কিছু বলতে ইচ্ছে হলেও সেটা সম্ভব নয়। মানুষের ভিড়ে অহেতুক একটা সিন ক্রিয়েট হবে। দীপশিখা সেটা চায় না। দীপশিখা তাই ধৈর্য ধরে উত্তর দিচ্ছে। পড়ার মধ্যে কোনো বই হলে বলছে, এটা ভালো, পড়ে মজা পেয়েছি। আর সেটা না হলে বলছে, জানা নেই। একটা সময় দেখা গেল দীপশিখার বইয়ের থেকে জাওয়াদের বইয়ের সংখ্যা বেশি। দীপশিখা বিস্মিত স্বরে শুধালো, এগুলো আপনি পড়বেন? সন্দেহ আছে? আছে। আপনার মতো মানুষের মধ্যে বইয়ের প্রতি আবেগ হবে এটা কল্পনা করাও ভুল। কি বলতে চাইছো? আমি আবেগহীন মানুষ?
না, আপনি উচ্চতর পর্যায়ের গরু কিসামের মানুষ। অনেকদিন বাদে দীপশিখার মুখে গালমন্দ শুনছে জাওয়াদ। তার রাগ হওয়ার কথা, তার যে দাম্ভিক সত্তা তাতে তার কথাটায় রাগ করা উচিত। অন্তত একটু চোখ কুঁচকানো তো আবশ্যক। কিন্তু এমন কিছুই হলো না। বরং জাওয়াদের ঠোঁট বিস্তৃত হলো। একটা চমৎকার হাসি তার ঠোঁটে হলো। ভেতরটা এমন অলিকমায় টুইটুম্বুর হলো। দীপশিখা তার হাসিকে অগ্রাহ্য করল। সব বই বাদ দিয়ে গোরা বইটা রেখে বলল, এটা পড়ুন। শেষ হলে অন্য একটা কিনবেন। জাওয়াদ মাথা নাড়ালো। দীপশিখা পাকা ক্রেতার মতো দামোদর করল। টাকা জাওয়াদ দিতে চেয়েছিল, কিন্তু দীপশিখা অস্পষ্ট স্বরে বলল, আমি আপনার দেওয়া কোনো কিছু নিব না। কথাটা রুক্ষভাবে বলল দীপশিখা। জাওয়াদ পকেট থেকে বের করা টাকাটা আবার পকেটেই রেখে দিল। বের হবার সময় দীপশিখার অমত সত্ত্বেও হাতখানা শক্ত করে ধরল। খুব সাবধানে সরু গলি থেকে তাকে বের করল। দীপশিখা হাত ছাড়াতে চাইলে গম্ভীর স্বরে বলল, দিনকাল ভালো না চিঙ্কি, জেদ করো না। দীপশিখা জাওয়াদের সাথে যাবে না এই ব্যাপারটি জাওয়াদের অজানা নয়। ফলে একটি এন জি ঠিক করে দিল সে। দীপশিখা তার দিকে কঠিন নজরে তাকালেও সে সহজ গলায় বলল, উঠো, আমার সাথে তো যাবে না। এই সন্ধেবেলা আমি তোমাকে একা ছাড়ব না। তুমি এন জিতে উঠো, আমি পেছনে আছি। এগুলো কেন করছেন? দীপশিখা থমথমে গলায় শুধালো। তার দৃষ্টি জাওয়াদে আবদ্ধ। দৃষ্টিতে উত্তর শোনার তীব্র আকাঙ্ক্ষা। জাওয়াদ মৃদু হাসল। ধীর স্বরে বলল, এই রাতে আমি তোমাকে একা ছাড়ব না। কেন? জাওয়াদ কিছু সময় চুপ করে খুব আস্তে বলল, আমি তোমাকে ভালোবাসি চিঙ্কি। দীপশিখা তীব্র বিদ্রূপ নিয়ে হাসল, হাসি অক্ষত রেখে বলল, এটা আপনার অনুশোচনা। না, আমার অনুশোচনা নয়। আমি সত্যি তোমাকে ভালোবাসি। দীপশিখার দৃষ্টি বিচলিত হল। হয়তো শক্ত করে শাসন করে হৃদয়টা আবারও নড়েচড়ে বসল যেন। চোখের দৃষ্টি নেমে এলো ঘোর আধার। টলমলে করে উঠল যেন। সে ভালোবাসি শব্দটার জন্য কতগুলো বছর অপেক্ষা করেছে। কতগুলো বছর কাঙ্গাল হৃদয়ে এই এক শব্দের জন্য হাঁসফাঁস করেছে। ভেবেছিল প্রতীক্ষিত মানুষটির মুখে শব্দটা না জানি কতটা শ্রুতিমধুর লাগবে। হৃদয় মায় ভরে যাবে। কিন্তু তেমন কিছুই হলো না। বরং চিনচিনে ব্যথায় অস্থির হয়ে গেল অন্তঃস্থল। এতটা বিষাক্ত লাগে বুঝি কোনো শব্দ? দীপশিখা এখনো তাকিয়ে আছে। দুজনের মাঝে কোনো কথা হলো না। শুধু দৃষ্টির বিনিময়। ঘাত প্রতিঘাত হলো যেন সেই দৃষ্টিতে। একটা সময় দীপশিখার চোখ বেয়ে নেমে গেল অশ্রুধারা। খুব শান্ত স্বরে বলল, মাইকেল ড্রেইটনের এই কবিতাটা পড়েছেন? সিন্স there's no help, come let you escape and part. Nay, I have done, you get no more of me. And I am glad, yea glad with all my heart, that thus so cleanly I myself can free. আমাদের অবস্থাটা ঠিক তেমন জাওয়াদ সাহেব। আমাদের মাঝের সমীকরণে এখন শুধু নৈরাশ্য ছাড়া কিছুই অবশিষ্ট নেই। অহেতুক চেষ্টা করা ছেড়ে দিন। বলেই এন জিতে উঠে বসল দীপশিখা। এন জি চলছে। দীপশিখার চোখ ভিজে যাচ্ছে। শরীরের প্রতিটি অংশ থেকে নিঙড়িয়ে আসছে যেন এই অশ্রু। এতটা দুঃখ সে আগলে রেখেছিল। অন্তঃস্থলে আগলে রাখা টুকরো টুকরো আবেগগুলো গলে যাচ্ছে সেই অশ্রুর সাথে। একটা সময় বাচ্চাদের মতো কাঁদতে লাগলো সে। এন জিওয়ালা বলল, আপনি কি অসুস্থ আফা? উত্তর দিল না দীপশিখা। বাসা অবধি সে কেঁদেছে। মনের যন্ত্রণাগুলো বিষাদসিন্ধুর ঢেউয়ে ভাসিয়ে দিয়েছে। এন জি থেকে নেমে দেখল ঠিক তার পেছনে জাওয়াদের বাইক। সে সত্যি এসেছে। কি চাইছে সে? চিঙ্কি সব ভুলে তাকে ক্ষমা করে দিবে? এতই সহজ? আঘাত করে সরি বলে দিলেই সব মাফ? এতই সহজ ভালোবাসা? ভাঙ্গা কাচ যতই লাগানোর চেষ্টা করা হোক চিরের দাগ ঠিক থাকে। চিঙ্কির এই দাগটা গাঢ়, খুব গাঢ়। চিঙ্কিকে একচোখে দেখছে জাওয়াদ। মেয়েটা ভেতরে চলে গেছে। অথচ তার তৃষ্ণা মেটেনি। আরও দেখতে ইচ্ছে করছে। কথা বলতে ইচ্ছে হচ্ছে। প্রেম জঘন্য জিনিস। সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। প্রেমের মতো ঘুনোপোকা জগতে দ্বিতীয়টি নেই। সে শুধু শরীরের খাঁচাটা রাখে, বাকি সব ধ্বংস করে ফেলে। শুক্রবার বিকেল। ছোট একটি কফি শপে বন্ধুদের সাথে বসে রয়েছে জাওয়াদ এবং পাভেল। আজ তাদের এক কলেজের বন্ধুর বিয়ে ছিল। বিয়ের পরও আড্ডা শেষ করতে ইচ্ছে হলো না। কলেজের পর এমন একত্রিত হবার সুযোগ হয় না। জাওয়াদের বিয়ে হলে হয়তো তারা আবার একত্রিত হতো।
জাওয়াদের বিয়ে ভাঙ্গা নিয়েও অনেক কৌতূহল সবার, তাই এই কফি শপে বসা। যদিও গল্পের মাঝে জাওয়াদ খুব অন্যমনস্ক, 10টা প্রশ্নের একটির উত্তরও সে দিচ্ছে না। তার ইচ্ছে ছিল এখানে আসার, কিন্তু পাভেলের জোড়াজুড়িতে আসতে হলো। গল্পের মাঝে ফোড়ন দিল সোহেল নামের ছেলেটি। সে কৌতূহলী স্বরে শুধালো, এটা আমাদের সেন্টিখোর আদিব না? সাথে সাথেই সকলের নজর কফি শপের জানালার দিকের টেবিলে গেল। পাভেল কৌতুক করে বলল, আসলেই তো, জাওয়াদের বেস্টু আদিব। ফেয়ারওয়েলের স্মৃতি তাজা হয়ে গেল রে। কি সিনটাই না করেছিল জাওয়াদের সাথে। যা জাওয়াদ, প্রাক্তন বেস্টুর সাথে অন্তত করমর্দন করে আয়। আফটার অল একমাত্র এই পাবলিকের জন্যই আমরা তোকে মারামারি করতে দেখেছি। পাভেলের কৌতুক অন্য সময় কাজে দিত, কিন্তু আজ দিল না। জাওয়াদের চোখ মোটেই আদিবকে দেখছে না, দেখছে আদিবের সম্মুখে নীল শাড়ি পরা রমণীর দিকে। চিঙ্কি আদিবের সাথে কি করছে? জাওয়াদের মুখশ্রীতে আষাঢ়ের মেঘ জমল, চোয়াল শক্ত হলো। আদিব জাওয়াদের বাল্যবন্ধু। বন্ধু শব্দটা আদিবের ক্ষেত্রে খাটে না। সে বন্ধুত্বের মর্ম বুঝে না। বন্ধুত্ব হতে হয় নিঃস্বার্থ, কিন্তু আদিবের বন্ধুত্বে স্বার্থন্বেষী চিন্তাধারা আর ঈর্ষা লক্ষ্য করেছে জাওয়াদ। সে সর্বদা মুখে মিষ্টতা আর হৃদয় বিষ নিয়ে ঘোরা মানুষ। হরহামেশা জাওয়াদের সফলতায়, জনপ্রিয়তা ছিল তার চক্ষুশূল। শুধু চক্ষুশূল হলে হয়তো জাওয়াদ ব্যাপারটিকে উপেক্ষা করে যেত, কিন্তু সে রীতিমতো সুযোগ খুঁজত জাওয়াদকে হেনস্থা করতে। জাওয়াদের এখনো মনে আছে আদিব একটি মেয়েকে পছন্দ করত, কিন্তু দুর্ভাগ্যবশত মেয়েটি তার প্রেমকে প্রত্যাখ্যান করে। উপরন্তু সে জাওয়াদের উপর মোহিত ছিল। আদিব বিশ্বাস করেই নিয়েছে মেয়েটি জাওয়াদের জন্য তাকে প্রত্যাখ্যান করেছে। জাওয়াদ তার গভীর প্রণয় জানা সত্ত্বেও বিশ্বাসঘাতকতা করেছে। বন্ধু হয়ে তার পিঠে ছোড়া মেরেছে, যা সম্পূর্ণ কাল্পনিক। জাওয়াদ মেয়েটি সম্পর্কিত কিছুই জানত না। কি অদ্ভুত! জাওয়াদের এখনো কলেজের ফেয়ারওয়েলের দিনটি মনে আছে। ক্লাসের সামনে এই আদিব তাকে বিশ্রীভাবে অপমান করেছিল। সবার সামনে জাওয়াদকে বিশ্বাসঘাতক বন্ধুরূপে প্রতীয়মান করতে চেয়েছে, অথচ জাওয়াদ কখনো তার বন্ধুদের খারাপ চায়নি। আদিবের এহেন কাজ জাওয়াদকে আঘাত করেছিল। শুধু তাই নয়, জাওয়াদের মতো গোছানো, পরিপাটি, স্থিরচিত্তের মানুষ মারামারি করেছিল, কারণ সে ধৈর্যচ্যুত হয়েছিল, আহত হয়েছিল। আদিবকে সে ঘৃণা করে। সেই মানুষের সাথে চিঙ্কি কি করছে, চিন্তা করতেই মেজাজ তিরিক্ষি হয়ে গেল। দীপশিখা চুপ করে বসে রয়েছে। এক প্রকার বাধ্য হয়ে সে এখানে এসেছে। মা উঠে পড়ে লেগেছেন বিয়ের জন্য। এই পাত্রের খোঁজ বরখালা দিয়েছেন। পরশু সকালে তিনি হুট করে ফোন করেছেন। কণ্ঠে অসীম ব্যস্ততার ভঙ্গি এবং জোরালো ভাব। নিরুপমা ফোন ধরতেই ধমকের স্বরে বললেন, সকাল সকাল কি হিমালয়ে গিয়েছিলি? ফোন ধরতে এত সময় লাগে কেন? নিরুপমাও খামখেয়ালি স্বরে বলল, আপা কেউ সারাদিন কাজকর্ম ছেড়ে ফোনের পাশে বসে থাকে না। ওরে আমার কামের বেটি, বকিস না বেশি। শোন, একটা সুসংবাদ আছে। সুসংবাদ দেওয়ার জন্য ছটফট করে মরছি, অথচ তোদের কাছে আমার দাম নেই। মরে গেলে বুঝবি কি অমূল্য জিনিস হারিয়েছিস। বুঝলি? আজকাল কারোর সময় আছে অন্যের জন্য কিছু করার? আমি করছি। তোদের উচিত আমার প্রতি চিরকৃতজ্ঞ থাকা। তুমি বেশি কথা বলো আপা। আসল কথা বল। কথা হলো তোর ছোট মেয়ের জন্য 1 লাখে একটা ছেলে পেয়েছি। তোর ওই নাবিক জামাইয়ের মতো কোনো গরুকে তুলে আনিনি। এই ছেলে যে সে ছেলে নয়, ডাক্তার ছেলে। তাও আবার এভারকেয়ারের ডাক্তার। বুঝতে পারছিস? দামি হাসপাতাল। শুনেছি ডাক্তাররা নাকি তাদের পরিবারের লোকদের ফ্রি চিকিৎসা দেয়। কি সুবিধা বুঝতে পারছিস? ধর হুট করে মোস্তফার বুকে ব্যথা শুরু হলো, ডাক্তার জামাই চট করে একটা ব্যবস্থা করে ফেলবে। আইসিইউ, সিসিইউ তো ওদের হাতেই। নাবিক জামাইয়ের মতো না, আসতে আসতেই শ্বশুর পটল তুলেছে আর জামাই সাগরে সাঁতরাচ্ছে। চিঙ্কির বরখালার বেশি কথা বলার বাতিক। ছেলে তার যে খুব পছন্দ হয়েছে এটা সেটারই লক্ষণ। সে সর্বদা নিজেকে উঁচু পর্যায়ে রাখতে চান। এতে তিনি অসীম আনন্দবোধ করেন। এই আনন্দ পেতে অন্যকে নিচু করতে দ্বিধাবোধ করেন না। নিরুপমা ধিমি স্বরে বলল, ডাক্তার ইঞ্জিনিয়ার বুঝি না, ছেলে কেমন? ডাক্তার ইঞ্জিনিয়ার বুঝিস না মানে? ছেলে ডাক্তার, মানুষ বাঁচায়। এতেই স্পষ্ট ছেলে ভালো। আর বদ অভ্যাসের কথা বলতে গেছে শূন্য। ছেলে অতিভদ্র। আমি কথা বলেছি। অমায়িক আচরণ। তোর খাটাস মেয়ে যা বলবে মাথা নাড়াবে। এমন ছেলেই তো চাই। নীরু দেরি করিস না। ছেলের মার্কেট এখন উত্তপ্ত।
ডাক্তার ছেলে খুঁজেই পাওয়া যাচ্ছে না বললে চলে। তাই লুফে নে। আচ্ছা, আমি মোস্তফার সাথে কথা বলছি। ওই ছাগল কি বুঝে? কিছু না বুঝলেও মেয়ের বাবা সে। আবার বলছি, ছেলের চাহিদা আকাশছোঁয়া। আমি অনেক কষ্টে ঠেকিয়ে রেখেছি। নয়তো মেয়ের মায়েরা কিন্তু লাফাচ্ছে ছেলেটাকে জামাই করতে। নিরুপমা ফোন রেখে দিলেন। দীপশিখা তখন বাটিতে মুড়ি ঢালছিল। সকাল 11টায় মানুষ নাস্তা খাবে। হয় পাউরুটি নয় রুটি নয় পরোটা। অনেকে ভাত খায়। কিন্তু দীপশিখা মুড়ি মাখছে। তাও মাংসের আচারের ঝোল দিয়ে। এই আচারটা মোস্তফা নিয়ে এসেছেন। অমৃত স্বাদ বলে সে আখ্যা দিয়েছে। তাই দীপশিখা সেই অমৃত দিয়ে মুড়ি মাখছে। অস্বাভাবিক কাজ। স্বাভাবিক মানুষ অস্বাভাবিক কাজ করে না। কিন্তু আজ দীপশিখা অস্বাভাবিক কাজ করছে। তার মনে অসীম আনন্দের লহর বইছে। এমন হওয়ার কথা নয়। তার জীবনে কোনো আনন্দের ঘটনা ঘটেনি। অথচ তার সকালের ঘুম থেকে উঠার পর থেকেই আনন্দ লাগছে। তার ধরনীতে কোনো দুঃখ নেই। দুঃখ অলীক কল্পনা, তার অস্তিত্ব তার পৃথিবীতে নেই। দীপশিখা সেই সুখেই মুড়ি মাখিয়ে খাবে। খুব ঝাল দিল যেন ঠোঁট পুড়ে যায়। মাঝে মাঝে ঝালে নাক মুখ আধার করে খেতে ইচ্ছে করে। মাথা থেকে ধোয়া ছুটবে এমন ঝাল। নিরুপমা তার এমন মুড়ি খেতে দেখে কঠিন গলায় বললেন, তোমার জন্য চিয়া পুডিং ফ্রিজে আছে। সেটা ছেড়ে কি খাচ্ছ এগুলো? দীপশিখা চোখ তুলে মায়ের দিকে তাকালো। মৃদু হেসে বলল, আমার মুড়ি খেতে ইচ্ছে করছে। নিরুপমা কাঠ গলায় বললেন, তোমার এসব অনিয়মের জন্য স্বাস্থ্যের এই হাল। আজকালকের মেয়ে তুমি। হবে ফিগার কনসাস। অথচ কি অবস্থা? দীপশিখা উত্তর দিল না। সে মন দিয়ে মুড়ি খাচ্ছিল। নিরুপমা তখন বললেন, তোমার বরখালা একটি ভালো ছেলে খুঁজেছে। ছেলেটির সব ডিটেইলস উনি আমাকে পাঠাবেন বলেছে। তাই নিজেকে প্রস্তুত করে ফেলো। আমি বিয়ে করব না মা। কি বললে? আমি বিয়ে করব না। আমার এসব ভালো লাগছে না। বুঝেছি। আমি ছেলেটির ছবি তোমাকে পাঠাচ্ছি। দেখা করে আসবে। তুমি জোর কেন করছো মা? কারণ আমার মানসম্মান এখানে জড়িত। বাকিটা তোমার ইচ্ছে। দীপশিখা মায়ের কথায় আহত হলো। মায়ের জেদ সে জানে। এখন যদি দীপশিখা অমত করে তবে তিনি অখুশি হবে। মুখে কিছু বলবেন না। কিন্তু তার অভিমান, রাগ ছলকাবে ঘরময়। বাবাও তখন কিছু করতে পারবেন না। ফলে মনের বিরুদ্ধে এক প্রকার বাধ্য হয়েই এই পাত্রের সাথে দেখা করা। দীপশিখার সম্মুখে কতিপয় ডাক্তার পাত্র বসে আছে। আদিব মাহতাব তার নাম। আদিব মাহতাবের প্রশংসায় বরখালা 500 শব্দের রচনা লিখে পাঠিয়েছে দীপশিখাকে। দীপশিখা অবশ্য তা পড়েনি। লোকটির মধ্যে একটা ব্যস্তভাব আছে। পাত্রী দেখার আগ্রহ হয়তো নেই তার। দীপশিখা লাস্যময়ী রমণী নয় যে কেউ তাকে দেখে মুগ্ধ হবে। ফলে লোকটি আসার পর থেকে যে একটিবারও তাকে ভালো করে লক্ষ্য করেনি ব্যাপারটি লক্ষ্য করেছে দীপশিখা। সে একবার ঘড়ি দেখছে, মেনু দেখছে। একবার কৃত্রিম হাসি লেপ্টে শুধালো, কি খাবেন? দীপশিখা বলল, যা আপনার ইচ্ছে অর্ডার করুন। ওকে। দ্বিতীয়বার প্রশ্ন করল না। দীপশিখা দীর্ঘশ্বাস ফেলল। সময়টা কাটলে হয়। কিন্তু এর মধ্যেই তার সম্মুখে খাম্বার মতো দাঁড়ালো সুউচ্চ যুবক। তার কণ্ঠে অসীম বিরক্তি এবং কৌতূহলের সংমিশ্রণ। দীপশিখা, কেমন আছো? তোমাকে এখানে দেখব কল্পনা করিনি। দীপশিখা অপ্রস্তুত হয়ে গেল। জাওয়াদকে এখানে দেখবে সে আশা করেনি। থতমত কণ্ঠে বলল, আপনি? এর মধ্যেই আদিব মাহতাব নামক পুরুষটি বলে উঠল, জাওয়াদ যে, হোয়াট অ্যা প্লেজেন্ট সারপ্রাইজ। কেমন আছিস? জাওয়াদ একবার চোখ ছোট ছোট করে চাইল আদিবের দিকে। তারপর তাকে সম্পূর্ণ উপেক্ষা করে দীপশিখাকে শুধালো, তুমি কি একে চেনো? কণ্ঠে কেমন যেন খবরদারি ভাব অনুভূত হলো দীপশিখার। ফলে সে সহজ গলায় বলল, চেনার জন্যই আসা। আমার সাথে আপনার বোধ হয় গুরুত্বপূর্ণ কোনো কথা নেই, তাই দয়া করে আমাদের ডিস্টার্ব করবেন না। মানে উনার সাথে বিয়ের কথা চলছে। আমরা কাইন্ডা ডেটে এসেছি টু নো ইচ আদার। সো আপনি ইন্টারাপ্ট করছেন। তুমি একে বিয়ে করবে? জাওয়াদের কণ্ঠে স্পষ্ট রাগ প্রতীয়মান হলো। সে চেঁচিয়ে বলল কথাটা। ফলে রেস্টুরেন্টের সকলের দৃষ্টি তার উপর চলে এলো। দীপশিখার অস্বস্তি লাগছে। এর মধ্যিখানেই আদিব বলে উঠল, তোরা একে অপরকে চিনিস? জাওয়াদ কঠিন স্বরে বলল, সেটা দিয়ে তোর কোনো কাজ নেই। নিজের চরকায় তেল দে। এক্সকিউজ মি। জাওয়াদ আবার দীপশিখাকে শুধালো, আমি জানি আমাকে তোমার জীবনে কোথাও তুমি রাখতে চাও না। কিন্তু তাই বলে
জাওয়াদের কথাটা শেষ হতে দিল না দীপশিখা। সে উঠে দাঁড়ালো। আদিবকে সরল গলায় বলল, মিস্টার আদিব, আপনি মাইন্ড না করলে আমি এখান থেকে যেতে চাচ্ছি। আমার এখানে ভালো লাগছে না। জাওয়াদের বুকের চিনচিনে ব্যথাটা তীব্র হলো। অসহনীয় হয়ে উঠল যেন। একেই দীপশিখার থেকে চোখ সরতেই চাইছে না তার। উপর থেকে দীপশিখার এই আদিবের সাথে বিয়ের কথা হচ্ছে, ব্যাপারটি তার অসহ্য লাগছে। মনে হচ্ছে কেউ তার চোখে পেঁয়াজের রস ঢেলে দিয়েছে। দীপশিখা দাঁড়ালো না। সে বেরিয়ে গেল। তার পিছু পিছু আদিবও বেরিয়ে গেল। রেস্টুরেন্ট থেকে বের হতেই আদিব শুধালো, আপনারা একে অপরকে চিনেন? আমার সাথে বিয়ের হবার কথা ছিল, কিন্তু বিয়েটা ভেঙ্গে গেছে। কেন ভাঙল? দীপশিখা চুপ করে রইল। উত্তর দিতে ইচ্ছে হলো না। সে হাঁটতে শুরু করেছে। বাতাস বইছে। চৈত্র সমীরণ। দীপশিখার এই সমীরণের স্পর্শ ভালো লাগছে। কারণ অবশ্য আছে। আদিব পেছনে চাইল। জাওয়াদের মুখশ্রীতে তীব্র বিষাদের ছায়া। তার চোখ টলমল করছে। কিছু একটা ভেবে সে পা বাড়ালো দীপশিখার সাথে। আদিব যতটা ব্যস্ত ভঙ্গি দেখিয়েছিল, পরে অবশ্য তেমন ব্যস্ততা দেখালো না। 1 ঘন্টা কাটানোর পর তাকে বাসায় পৌঁছে দিল সে। বাসার গেটের কাছে আসতেই জাওয়াদকে দেখতে পেল দীপশিখা। তাদের চোখাচোখি হলো। দীপশিখা কেচি গেট খুলতে যাবে, ঠিক তখনই পেছনে থেকে জাওয়াদ তাকে জড়িয়ে ধরল। শক্ত সে বাঁধন। কপাল কাঁধে ঠেকিয়ে কাতর স্বরে বলল, প্লিজ তুমি আমাকে একটি সুযোগ দেও। বলিষ্ঠ বুকে ঠেকে আছে দীপশিখার পিঠ। উষ্ণ নিঃশ্বাস ছড়িয়ে যাচ্ছে কাঁধয়। পুরুষটির বেসামাল হৃদয়ের স্পন্দনও শুনতে পাচ্ছে দীপশিখা। মুহূর্তটা যেন থমকে গেছে। বাতাস থেমে গেছে। গাছের পাতা নড়ছে না। পৃথিবীটাও দাঁড়িয়ে গেছে যেন। দীপশিখার হাত পা অসাড় হয়ে গেল। ভেতরটা অস্থির করে উঠল। নাকে ঠেকেছে জাওয়াদের সেই চিরচেনা গন্ধ। একটা সময় বিভোর ছিল এই মাতাল করা পারফিউমের গন্ধে। হৃদয় উচাটন হতো এই মাতাল করা গন্ধে। আজও অনুভূতিটা একই। কিন্তু সেই সাথে স্পর্শ রয়েছে অদ্ভুত বিষাদের। এই বিষাদ তাকে ছুঁয়ে যাচ্ছে। হৃদয়কে ভার করে তুলছে। মানুষটির কাছ থেকে নিজেকে ছাড়াতে চাইল সে। জাওয়াদের বাঁধন আরও শক্ত হলো। অনুরোধ করে বলল যে, একটু থাকো না গো, ছেড়ে দিলেই তো পালিয়ে যাবে। নিদারুণ কাতরতা অনুভূত হলো দীপশিখার। কম্পিত স্বরে শুধালো, আবার আমার স্বপ্ন আপনাকে জ্বালাচ্ছে? দুঃস্বপ্ন তাড়া করছে? জাওয়াদ থমকালো, চমকালো। সে চট জলদি দীপশিখাকে নিজের দিকে ঘোরালো। বিস্মিত স্বরে শুধালো, কি বলছো এগুলো? অনেক ভাবলাম, হুট করেই আপনার অপছন্দের মানুষটি কি করে পছন্দের সারিতে চলে এলো। এছাড়া আর কোনো ব্যাখ্যা পেলাম না। আমি সত্যি আপনার স্বপ্নে আসতে চাই না। কিন্তু আমি চাই তুমি আমার স্বপ্নে আসো। শুধু স্বপ্নে না, তুমি আমার সর্বত্র জুড়ে থাকো। আমি চাই তোমাতে আমি বিভোর হয়ে থাকি। আমি মানছি আমি ভুল করেছি, মানছি নিজের অনুভূতিগুলো বুঝতে আমার অনেক সময় লেগেছে। আমি ভালোবাসার যাত্রায় নেহায়াত কাঁচা মানুষ। আমার জানা নেই ভালোবাসার সংজ্ঞা। শুধু এতটুকু জানি তুমি ছাড়া আমার নিজেকে অপূর্ণ লাগে। সুন্দর পৃথিবীও অসুন্দর লাগে। জ্যোৎস্নাও মলিন লাগে। যে স্বপ্নের জন্য আমি উত্তপ্ত ছিলাম, সেই স্বপ্ন দেখার অপেক্ষা করি। তোমার এক ঝলকের জন্য তৃষ্ণার্ত পথিকের মতো অপেক্ষা করি। আমি কতটা শুচিবাই তুমি জানো। তবুও এই মশার মধ্যে আমি দাঁড়িয়ে আছি শুধুমাত্র তোমাকে এক পলক দেখার জন্য। আমার অনুভূতিগুলো তোমার কাছেই এসে থেমে যায়। এটাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে বলো? আমি তোমাকে ভালোবাসি। পাগলের মতো ভালোবাসি। মনটা হু হু করে উঠল দীপশিখার। টলমল করে উঠল লুকায়িত প্রকোষ্ঠে আটকে রাখা মূর্ছিত প্রণয়লহর। সেই টলমলে প্রণয়লহরীকে রুখল তীব্র অভিমানের দেওয়ার। কঠিন সেই দেওয়াল। এতটাই শক্ত ধাতুর যে তার ভাঙ্গার শক্তি নেই দীপশিখার। ফলে অনুভূতিগুলো পুনরায় মলিন হয়ে গেল। জাওয়াদের প্রেম নিবেদন কেবল শব্দের মতো লাগছে। সে ভেবেছিল কখনো সে জাওয়াদের প্রতি রাগ দেখাবে না, অভিমানের ঝলক প্রকাশ করবে না, অভিযোগের সুর তুলবে না। অথচ আজ সবকিছু শরীরকে স্থবির করে ফেলেছে। অশ্রুরা দলা পাকাচ্ছে কণ্ঠে। যে আকুল নিবেদনে সে বিবশ হবার কথা, সেই আকুল নিবেদনে তার কষ্ট হচ্ছে। বিশ্রী কষ্ট। এই কষ্ট কেন? জাওয়াদের প্রেম অনুভব করতে পারছে না তাই? চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল দীপশিখার। দলা পাকানো স্বরে বলল, আপনার প্রেমের এক রত্তি অনুভব করার জন্য একটা সময় প্রমত্ত হয়েছিলাম। অথচ আজ নিজেকে অনুভূতিশূন্য ঠেকেছে।
আমি বোধ হয় আপনাকে আর ভালোবাসি না জাওয়াদ সাহেব। আমার ভালোবাসায় সিক্ত হৃদয়টা মনে হয় রিক্ত হয়ে গেছে। আপনি বোধ হয় দেরি করে ফেলেছেন। কেন এতটা সময় লাগালেন বলুন তো? কেন কেন কেন? জাওয়াদ আকুল স্বরে বলল। ফাঁসির আসামিকেও একটি শেষ সুযোগ দেওয়া হয় নিজেকে নির্দোষ প্রমাণ করার। আমাকে তুমি সেটাও দিবে না? আমার হৃদয় আপনার জন্য কিছুই হয়তো অবশিষ্ট নেই। যা আছে তা শুধু দুঃখ, অভিযোগ, অভিমান। আপনি সইতে পারবেন? অভিমানের ভার সইবার ক্ষমতা আছে? তোমার আমাকে ভালোবাসার প্রয়োজন নেই। শুধু আমাকে একটি সুযোগ দাও আমার অনুভূতিগুলো বোঝানোর। তোমার অভিমান সইতে রাজি আমি। তোমার রাগ, অভিযোগ, দুঃখগুলোকে আগলে রাখবো বিশ্বাস কর। আমি শুধু তোমাকেই এমনটা বলছি দীপশিখা। তবুও যদি তুমি মানতে না চাও আমি তোমাকে ভালোবাসি, তবে তাই হোক। মেনে নিলাম সব অভিযোগ। শুধু আমাকে তোমার গণ্ডিতে থাকতে দাও। তোমার পরিধিতে একটু ঠাঁই দাও। দীপশিখা নিজেকে ছাড়িয়ে নিল জাওয়াদের থেকে। তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। বুকের উপর কেউ যেত পাহাড়সম ভার উঠিয়ে দিয়েছে। কেউ গলাটা চিপে ধরে রয়েছে যেন নিষ্ঠুরতার সাথে। অভিমানী স্বরে বলল, অনেক দেরি হয়ে গেছে জাওয়াদ সাহেব। তার মানে তুমি ওই আদিবকে বিয়ে করবে? তুমি যাকে ভালোবাসো না তাকে বিয়ে করবে? এটা কি অন্যায় না? জাওয়াদের স্বরে ঠিকরে পড়ল রাগ। দীপশিখা বিমূঢ় চাইল। পর মুহূর্তে বলল, আপনার মতো সবাই? ভালোবাসা এমন লাউকচু না। বিয়ের পর সেটা হয়েই যাবে। জাওয়াদের রাগ হলো প্রচণ্ড। মেয়েটি কেন তাকে বুঝতে চাইছে না? আদিব ছেলেটি মোটেই ভালো নয়। তবুও তাকে সে বিয়ে করবে? ফলে কড়া স্বরে বলল, তার মানে তুমি ওকেই বিয়েই করবে? হ্যাঁ করব। দীপশিখার কথাটা শেষ হবার আগেই কেচিগেটে সজোরে লাথি মারল জাওয়াদ। সশব্দে গেটটা নড়ে উঠল। কানে তালা লেগে গেল যেন শব্দে। জাওয়াদের শুভ্র মুখ রাগে রক্তিম হয়ে গেছে। চোয়াল শক্ত হয়ে গেছে। কঠিন স্বরে বলল, আমিও দেখে ছাড়ব তুমি কি করে বিয়ে কর। বলেই হনহন করে সে হাঁটা দিল। কি অদ্ভুত! সে শাসিয়ে গেল। সে কি বিয়ে হতে দিবে না? হতভম্বের মতো দাঁড়িয়ে রইল দীপশিখা। প্রচণ্ড খারাপ মেজাজ নিয়ে ঘরে প্রবেশ করল জাওয়াদ। মনটা বিষিয়ে আছে। বিষণ্ণতার ঘন মেঘের মধ্যেই যোগ হয়েছে নিজের অসহায়ত্ব। নিজের উপর রাগ হচ্ছে বেশি। কেন সময়ে তার বুদ্ধি কাজ করেনি? কেন সে কলেজের ফেয়ারওয়েলের সময়েই চিঙ্কির প্রেম নিবেদন গ্রহণ করেনি? পাভেল কত বলেছে বিয়ে করে নিতে? কেন সে দীপশিখাকে নিজের ভুলে হারাতে গেল? সব কিছু হয়েছে নিজের ভুলের জন্য। সে কোনোমতেই চিঙ্কিকে হারাতে পারবে না। কিন্তু হারানোর আগে তাকে পেতে হবে। চিঙ্কি তাকে সেই সুযোগটাও দিচ্ছে না। সত্যি কি দেরি হয়ে গেছে তার? মরীচিকার পেছনে ছুটছে কি? ঘরে ঢুকতেই আব্দুল হামিদের সাথে দেখা হলো জাওয়াদের। তাকে উৎসাহিত লাগছে। চোখে মুখে এক চাপা আনন্দ ঠিকরে পড়ছে। ছেলেকে দেখে যদিও সেই আনন্দটা লুকিয়ে ফেললেন। সরু করলেন দৃষ্টি। জাওয়াদকে দেখেই কৈফিয়ত চাইতে শুধালেন, এত দেরি হলো কেন? ছুটির দিনও রাত করে বাড়ি ফিরছো যে? বন্ধুদের সাথে ছিলাম। এখন একটু বন্ধুদের সাথে সময় কাটানো কমিয়ে দেও। বিয়েশাদী হলে ঘরমুখো হতেই হবে। এখনই অভ্যাস করে নাও। বিয়ে হলে আমি ঘরমুখোই হব। সেটা নিয়ে এত চিন্তা করবেন না। অবশ্যই চিন্তা করতে হবে। আজ বাদে কাল ঘরে বউ আসবে। জাওয়াদ দাঁড়িয়ে পড়ল। কথাটায় খটকা লাগলো যেন তার। ফলে বিনয়ী স্বরে শুধালো, বউ আসবে মানে? বউ কি বাজারের আলু পটল যে গেলাম আর তুলে আনলাম? তোমাকে বলা হয়নি তোমার বড় মামা একটি মেয়ে পছন্দ করেছেন? খুব ভালো মেয়ে। পরিবার ভালো। আমারও পছন্দ হয়েছে। আগামী সপ্তাহে আন্টি পরিয়ে আসব। শুক্রবার সময় রেখো। জাওয়াদের উত্তপ্ত মেজাজ আরও বিগড়ে গেল। যে ছেলে কখনো বাবার কথার বাহিরে কখনো কাজ করেনি, সেই ছেলেই আজ নির্লিপ্ততা স্বরে বলে উঠল, আমি কোনো মেয়েকে দেখতে যাচ্ছি না। মানে? মানেটা স্পষ্ট, আমি বিয়ে করতে পারবো না। ফাজলামি করছো? না তো, আমি আমার মতামত জানাচ্ছি। আমার নিজস্ব একটা পছন্দ আছে। আমি একজনকে ভালোবাসি। আমি তাকেই বিয়ে করতে চাই। কে সে শুনি? আপনি চিনেন? এটা কি সেই মেয়ে? জাওয়াদ নিরুত্তাপ স্বরে উত্তর দিল, যাক বুঝতে পেরেছেন। জাওয়াদের অবাধ্যতা সহ্য হলো না আব্দুল হামিদের। রাশভারী স্বরে হুঙ্কার ছাড়লেন, মানসম্মান কি সব গিলে ফেলেছ? ভুলে গেল মেয়েটা কিভাবে আমাদের অপমান করেছে? আমি কিন্তু ভুলিনি। ছোট্ট একটা মেয়ের জন্য আমার এতদিনের সম্মান সব জ্বলে গেছে।
আত্মীয়দের খোঁচামারা কথাগুলো আমার শুনতে হয়েছে। খবরদার যদি তুমি এমন কিছু চিন্তাও কর, তাহলে আমাকে ক্ষমা করবেন বাবা, কারণ আমি এমন কিছুই চিন্তা করেছি। জাওয়াদের কথায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন আব্দুল হামিদ। রাগে তিনি কাঁপছেন, শিরাগুলো ফুলে গেছে তার। বৃদ্ধ ঘামছেন ছেলের উদ্ধত আচরণ দেখে। বাবাকে এমন উত্তেজিত দেখেও খুব একটা গা লাগালো না জাওয়াদ। সে ভনিতাহীন স্বরে বলল, মামাকে বলবেন এই ঘটকগিরি ছেড়ে যেন নিজের শিক্ষকতায় মনোনিয়োগ করেন। রিটায়ার হতে তো বেশি সময় নেই। জাওয়াদ, তোমাকে আমি কিন্তু সাবধান করছি। এটা আমার ঘর। আমার ঘরে আমার কথার অমান্য করার স্পর্ধা দেখিও না। জ্যোতি ছুটে বাবাকে শান্ত করার জন্য ব্যস্ত হলো। কিন্তু জাওয়াদ নির্বিকার, নির্লিপ্ততা স্বরে বলল, বাবা, আপনার বয়স হয়েছে। এই বয়সে এত জেদ ভালো না। হ্যাঁ, যদি ছেলেবিহীন জীবন কাটানোর সিদ্ধান্তে আপনি অনড় হন আমিও কিছু বলবো না। তবে আমি দীপশিখাকে ছাড়া অন্য কাউকে নিজের জীবনে কল্পনা করতে পারছি না। আব্দুল হামিদ স্থবির চোখে তাকিয়ে রইলেন ছেলের দিকে। ছেলের এমন পরিবর্তন তিনি বিশ্বাস করতে পারছেন না। জাওয়াদকে যতই গালমন্দ করেন তবে তার একটি আত্মবিশ্বাস ছিল ছেলে তার বাধ্য। কিন্তু আজ এমন ব্যবহার সহ্য হচ্ছে না তার। জাওয়াদ নিজের ঘরে গেল। ঘরে প্রবেশ করতেই টেবিলের উপর দেখল ভাড়া ঘড়িটা। ঘড়িটা দেখতেই জ্যোতিকে ডাকল সে। জ্যোতি ভয়ে ভয়ে ঘরে এলো। ডেকেছ ভাইয়া? এই ঘড়িটা কে ঠিক করেছে? আমি ঠিক করে এনেছি। যেদিন খুব চেঁচামেচি করেছিলে, তাই ভাবলাম ঠিক করে দেই। সরি, তোমাকে জানাইনি। জাওয়াদ ঘড়িটা হাতে পড়ল। বোনের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, ধন্যবাদ। অফিস শেষ করেই জাওয়াদ নীলক্ষেতের দোকানটিতে গেল। চিঙ্কি দোকানদারকে বলেছিল সে আগামী সপ্তাহে এই দিন আসবে। জাওয়াদ দোকানে বসে রইল কিছু সময়। 1 ঘন্টা কেটে গেলেও চিঙ্কি এলো না। দোকানদার তাকেই শুধালো, ভাইজান আফামনি আইবে না? জাওয়াদ উত্তর দিল না। এক অদ্ভুত যন্ত্রণা অনুভব করল সে। ভেতরটা পুড়ছে যেন। চিঙ্কি কি আবার আদিবের সাথে ঘুরতে বেরিয়েছে? সে সত্যি সত্যি আদিবকে বিয়ে করবে? জাওয়াদ আরও কিছু সময় বসে রইল। অসহ্য যন্ত্রণাটা ধীরে ধীরে বাড়ছে। ইচ্ছে হচ্ছে এখনই ছুটে মেয়েটির কাছে চলে যেতে। তাকে দেখতে ইচ্ছে করছে, ছুতে ইচ্ছে করছে। জাওয়াদ অনুভব করল সে ঈর্ষান্বিত। জাওয়াদ হামিদ ঈর্ষা করছে, তাও আদিবের মতো মানুষকে। নিজের অসহায়ত্বের উপর হাসি পেল। আদিবের সাথে চিঙ্কি ঘুরছে, তারা হয়তো ঘনিষ্ঠ হবে। চিঙ্কি কি তাকেও নিজের কাছে আসার সুযোগ দিবে? কথাটা ভাবতেই শিরা উপশিরার রক্তের স্রোত যেন বেড়ে গেল। রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেল চাপা ক্রোধ। সাথে সাথেই পাভেলকে ফোন করল সে, কড়া স্বরে শুধালো, এই আদিব হারামিটাকে কোথায় পাওয়া যাবে? এভারকেয়ার হাসপাতালের রিসিপশন থেকে আদিবের খোঁজ নিল জাওয়াদ এবং পাভেল। এখানের মেডিকেল অফিসার হিসেবে কার্যরত আদিব। বেশ দামি হাসপাতাল। আদিবের দেখা মিলতে অনেক ঝামেলা করতে হলো। হাজারো প্রশ্নের উত্তর দিতে হলো। অবশেষে আদিবের দেখা মিলল। আদিব জাওয়াদকে দেখেই হাসল। হাসিতে ফুটে উঠল এক প্রকার বিদ্রূপ। কৌতুক স্বরে শুধালো, আজ আমাকে এত খুঁজছিস কাহিনী কি? তোর সাথে আমার কথা আছে, গুরুত্বপূর্ণ কথা। আদিবের হাসি প্রসারিত হলো। সে রিসিপশনের মেয়েটিকে বলল, আমার ফিয়ান্সে আসলে আমার রুমে পাঠিয়ে দিবেন। জাওয়াদের গা জ্বলে উঠল। ফিয়ান্সে শব্দটা হুলের মতো ফুটল যেন। নিজের ছোট্ট কামরায় নিয়ে গেল আদিব। এখানেই সে থাকে। ছোট হলেও বেশ এলাহি ব্যাপার আছে। আদিব আপ্যায়নের স্বরে বলল, কি খাবি? চা না কফি? কিছুই না। আপাতত শুধু তোকে একটা বিষয় স্পষ্ট করতে চাই। কি বিষয়? মেকি কৌতূহল দেখালো আদিব। জাওয়াদ সেটা উপেক্ষা করে বলল, দীপশিখার সাথে বিয়েটা ভেঙ্গে দে। কেন? কারণ দীপশিখা এবং আমি একে অপরকে ভালোবাসি। কিন্তু এমন কিছু তো দীপশিখা আমাকে বলেননি। দেখ, বিয়ের কথা হতেই পারে, কিন্তু সেটা ভেঙ্গে গেছে এটা ধ্রুব সত্যি। দীপশিখা আমাকে বহু আগ থেকেই ভালোবাসে। স্কুল জীবন থেকে। এতদিনের ভালোবাসা দুম করে হাওয়া হয়ে যাবে? ও আমার উপর রেগে আছে, অভিমান করেছে। সে কারণে জেদ করে তোকে বিয়ে করতে চাইছে, কিন্তু বিষয়টা তেমন না। দেখ, আমি তোর কাছে অনুরোধ করছে। দীপশিখাকে আমি খুব ভালোবাসি। আমাদের মধ্যে কাটা হস না প্লিজ। আদিব স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তার ঠোঁটে এখনো চতুর হাসি। সে বুকে হাত বাঁধল। হাসি অক্ষত রেখেই বলল, জাওয়াদ হামিদ আমার কাছে অনুরোধ করছে। দারুণ দৃশ্য। বেশি ভাব নিস না আদিব। জাওয়াদ নেহায়াত ঠেলায় পড়েছে।
তাই বলে এত দম্ভ করিস না। পাভেল কঠিন স্বরে তাকে সাবধান করল। আদিব তা গায়ে লাগালো না, বরং বিদ্রূপ টেনে বলল, কেমন লাগে জাওয়াদ যখন নিজের প্রেয়সীকে অন্যের সাথে দেখতে? নিশ্চয়ই ভেতরটা জ্বলে যাচ্ছে। আমারও এমন অনুভূতি হতো। তোকে দেখে আমার সত্যি শান্তি লাগছে রে। তুই সেই কলেজের বদলা নিবি আমার সাথে। আদিব কুৎসিতভাবে হাসল। জাওয়াদের মুখোমুখি দাঁড়িয়ে বলল, জাওয়াদ হামিদ যে কিনা সুন্দরী, লাশসময়ী নারীদের মাঝে ঘিরে ছিল, আজ একটা মোটা, বেটে, সাধারণ মেয়ের জন্য আমার সামনে অনুরোধ করছে। তোর পছন্দে কত অধঃপতন। আমি যখন প্রথম মেয়েটাকে দেখলাম ঠিক করে ফেলেছিলাম ওকে আমি বিয়ে করব না। আফটার অল সুন্দরী বউ সবাই চায়। কিন্তু যখন তোকে ওর প্রতি অস্থির হতে দেখলাম তখনই ঠিক করেছি এই মেয়েটাকেই আমি বিয়ে করব। আফটার অল বহু বছর পর শান্তি লাগছে জাওয়াদ হামিদকে হাঁটতে দেখে। যা একটা সুযোগ দিচ্ছি, নাকে ক্ষত দে। যদি আমার মন নরম হয়। কথাটা শেষ হবার আগেই আদিবকে প্রবল বেগে ঘুষি মেরে বসল জাওয়াদ। আকস্মিক ঘটনায় টাল সামলাতে পারল না আদিব। জাওয়াদ তার বিস্ময়কে আরো বাড়িয়ে কলার চেপে বলল, আমাকে নাকে ক্ষত দিতে বললেও আমি দিতাম, কিন্তু তোর সাহস কি করে হয় আমার চিঙ্কিকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করার? পাভেল হতবিহ্বল চোখে তাকিয়ে আছে। চিরচেনা জাওয়াদ হামিদের এমন রূপ তাকে বিস্মিত করছে। এত দিনের বন্ধুকেও অচেনা লাগছে। এটা জাওয়াদি তো, যে নিজের ব্যক্তিত্বকে অমলিন রাখতে সর্বদা একটি মুখোশ পরে থাকে। তার রাগ, জেদ, অপছন্দ কখনোই প্রকাশ করে না সে। নিজেকে সর্বদা পারফেক্ট জেন্টালম্যান হিসেবেই অঙ্কন করেছে। অথচ সেই পারফেক্ট জেন্টালম্যানের খোলসটা আজ খসে পড়েছে। নিজের অন্তরের রাগ উগরাতে সে ব্যস্ত। স্থান, কাল জ্ঞান যেন হারিয়ে ফেলেছে সে। এটা হাসপাতাল। আদিব এই নামকরা হাসপাতালের একজন ডাক্তার। এখানে এমন গুন্ডাদের মতো মারপিট করলে জাওয়াদের হিতে বিপরীত হবে। কিন্তু সেদিকে পরোয়া নেই তার। সে নিজের গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে আরও দুটো ঘুষি মারল আদিবকে। আদিব ছিটকে পড়ল মেঝেতে। তার ঠোঁট ফেটে রক্ত পড়ছে। জাওয়াদ আরও কয়েকটা ঘুষি মারতে হাত উচালেও থেমে যেতে হলো। হুট করেই আদিব এবং তার মাঝে উপস্থিত হলো চিঙ্কি। চিঙ্কি তার হাত টেনে উৎকণ্ঠিত স্বরে বলল, পাগল হয়ে গেছেন জাওয়াদ সাহেব। চিঙ্কির এখানে আসার কথা ছিল না। তার আজকে ভিন্ন পরিকল্পনা ছিল। কলেজ বন্ধ বিধায় সারাদিন ভিডিও বানানোর সিদ্ধান্ত নিয়েছিল সে। কিন্তু নিরুপমা জোর করে তাকে পাঠিয়েছেন। চিঙ্কির হুট করেই দুদিন যাবৎ দাঁতের মাড়ি ফুলে গেছে। হয়তো আক্কেল দাঁত উঠবে। দাঁতের মাড়ির ব্যথায় মুখও ফুলে গেছে। কথাটা আদিব জানার পর নিরুপমাকে বুদ্ধি দিয়েছে চিঙ্কি যেন তার হাসপাতালে চলে আসে। তার পরিচিত ভালো দাঁতের ডাক্তারের সিরিয়াল নিয়ে রাখবে। চিঙ্কির অনিচ্ছা সত্ত্বেও আসতে হলো। দাঁতের ব্যথাটা অসহনীয় পর্যায়ে চলে গিয়েছে। সে কারণেই চিঙ্কির আশা। আদিব তার দাঁতের ব্যথার কথা কি করে জানে সেটা একটা রহস্য। বরখালা হয়তো জানিয়েছেন। সে নিয়ে চিঙ্কির কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা বর্তমান অবস্থা নিয়ে। জাওয়াদের এমন রুদ্ররূপ তাকে চিন্তিত করছে। চিঙ্কিকে দেখে থেমে গেল জাওয়াদ। নিজের রাগ সংযত করার চেষ্টা করল। চিঙ্কির সম্মুখে নিজের কুৎসিত রূপ সে দেখাতে চায় না। ফলে আদিবকে সতর্ক করে জাওয়াদ কঠিন স্বরে বলল, এই মারটা মনে রাখিস। আজ আমাদের হিসেব শেষ হলো। আদিবের কপালের শিরা দপদপ করছে। নিজের পৌরুষে অপমানের হাতুড়ির প্রহার অনুভূত হলো। কেউ তার কর্মস্থলে তাকেই মারবে সহ্য হলো না। শুধু কর্মস্থলে ঘটনা ঘটলে মানা যেত। এখানে দীপশিখাও উপস্থিত। নিজের পুরুষত্বের পরিচয় দিবে সে। ফলে নিজেকে সামলে জাওয়াদকে মারতে উদ্ধত হলো সে। তবে মুষ্টিগত হাতটা জাওয়াদের গায়ে লাগলো না, লাগলো 21 বর্ষীয়া তরুণীর গায়ে। এতটাই জোরে আঘাত লাগলো যে তরুণীরা ঠোঁটের কাছটা কেটে রক্ত গড়িয়ে পড়ল। মুখের ভেতরের অংশও হয়তো কেটে গিয়েছে। দীপশিখার ঠোঁটের কাছের কাটা অংশটা দেখতেই দৃষ্টি শিথিল হয়ে গেল জাওয়াদের। তার মস্তিষ্কের নিউরনকোষগুলো উত্তেজিত হলো মুহূর্তে। সংযম ভেঙ্গে গুড়িয়ে গেল পরক্ষণেই। গায়ের সমস্ত শক্তি দিয়ে প্রহার করতে লাগলো আদিবকে। আদিবও এলোপাথারি লাথি ঘুষি দিচ্ছে। বিশ্রী ব্যাপার। জাওয়াদের হাত থেকে লৌহরেখা গড়াচ্ছে। তাতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। শুধু একটা লাইনই আওড়াতে লাগলো, আমার চিঙ্কিকে তুই মারলি কি করে? লোকাপের শিক ধরে দাঁড়িয়ে আছে জাওয়াদ। আদিব, পাভেল এবং চিঙ্কি বসে রয়েছে সাব ইন্সপেক্টরের সামনে। জাওয়াদের রুদ্ররূপের কোনো পরিবর্তন নেই। চোখে যেন আগুন জ্বলছে। নিজের আচরণের সামান্য অনুতাপ নেই। হাসপাতালের স্টাফ পুলিশে খবর দিয়েছে।
তাদের ধারণা হয়েছে তাদের ডাক্তারকে কেউ অন্যায়ভাবে প্রহার করছে। পুলিশ এসে তাই জাওয়াদের হাতে হাতকড়া পোড়ালো। জাওয়াদ হামিদের হাতে হাতকড়া, পাভেল স্বপ্নেও কল্পনা করতে পারেনি। চিঙ্কির অপমানে যে তার বন্ধু প্রলয়ঙ্কর রূপ ধারণ করবে সে ভাবেনি। জাওয়াদ সংযত পুরুষ, নিজের সংযম সে হারায় না। রাগ, ক্রোধ দমিয়ে রাখা তার স্বভাবে বিশেষ গুণ। অথচ সেই গুণকে সে ত্যাগ করেছে। চিঙ্কি বসে আছে চুপ করে। পাভেল পুলিশকে বোঝানোর চেষ্টা করছে। স্যার, আমার বন্ধু সজ্জন ব্যক্তি, আপনি খোঁজ নিন, সে কখনো এমন কাজ করেনি। আপনার কি মনে হয় আমার স্বপ্নে এসেছিল আপনার বন্ধু গুন্ডা? কমপ্লেইন এসেছে বলেই তাকে উঠিয়ে আনা হয়েছে। আদিবের মুখে মারে দাগ, চোখ ফুলে গেছে, ঠোঁট ফেটে গেছে, কাপড় চোপড় অবিন্যস্ত, এলোমেলো। সে ক্ষিপ্ত স্বরে বলল, আপনারা না আসলে আমাকে তো মেরাই ফেলতো। বাজে কথা বলবি না আদিব, ঝামেলা তুই শুরু করেছিস। জাওয়াদের চামচা তুই, ওর পক্ষই তো নিবি। আমার মুখের এই অবস্থা কে করেছে? তোর থোবরানো ক্ষমাই এমন। জাওয়াদ একটু শুধরে দিয়েছে। পাভেলের অপমান কাটা ঘায়ে নুনের ছিটের মতো লাগলো আদিবের। কঠিন স্বরে বলল, তোর বন্ধুকে জেলের ভাত না খাওয়ালে আমার নাম আদিব না। মেয়ে মানুষের গায়ে হাত তুলে বড় বড় কথা। স্যার দেখুন, শয়তানটা আমার ভাবির গায়েও হাত তুলেছে। দীপশিখা একটু নড়েচড়ে উঠল। তার মুখে মারের দাগ স্পষ্ট। এস আই তীক্ষ্ণ দৃষ্টিতে তার মুখের দিকে তাকালেন। ঠান্ডা স্বরে শুধালেন, আপনাকে মেরেছেন উনি? দীপশিখা চুপ করে রইল। পাভেল সাথে সাথেই বলে উঠল, ও তো ভয় কিছু বলতে পারছে না। আপনি দেখতে পারছেন না? আমার বন্ধু সহ্য করতে না পেরে এই শয়তানটাকে মেরেছে। আর করবে না, ওকে ছেড়ে দিন। পাভেলের কথায় পুলিশ বিরক্ত হয়ে বললেন, চোপা বন্ধ। আমি পুলিশ না, আপনি। আপনি কিন্তু কিছু করছেন না তো। বেশি কথা বললে কিন্তু আপনাকেও জেলে ঢুকাবো। পাভেল বাধ্য হয়ে থেমে গেল। জাওয়াদকে ছাড়ানোর চিন্তায় মাথা কাজ করছে না। দীপশিখাও কিছু বলছে না। সে চুপ করে বসে রয়েছে। পাভেল দীপশিখাকে অনুরোধ করে বলল, চিঙ্কি, প্লিজ, জাওয়াদকে ছাড়বে না ওরা? কিছু বলো। আমি তো মারতে বলিনি। কিন্তু জাওয়াদ তো তোমার জন্যই হাত তুলেছে। দীপশিখা চুপ করে রইল। পাভেল নিশ্চিত জাওয়াদকে আজ ছাড়বে না। আদিব মোটামুটি প্রস্তুত আর আই করার জন্য। আব্দুল হামিদ সাহেবকে জানানোও মুশকিল। উনি উল্টো পাভেলকে গালমন্দ করবে। এত দ্রুত উকিলের খোঁজ নেওয়াও কঠিন। জাওয়াদ বরাবর যন্ত্রণা বাঁধিয়ে তার কাঁধে তুলে দেয়। আজও তাই ঘটল। তন্মধ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটল। পরিচিত স্বর কানে এলো। এস আই সাহেব আছেন কেমন? কণ্ঠ অনুসরণ করে পেছনে ফিরল। এস আই সাহেবের চোখমুখ উজ্জ্বল হয়ে গেল মানুষটিকে দেখে। সে চেয়ারি ছেড়ে উঠে দাঁড়িয়ে বিনয়ী স্বরে বললেন, ভালো আছি। আপনি কেমন আছেন বাবা? মানুষটি আর কেউ নয়, পড়া বাবা। পড়া বাবাকে দেখে পাভেলের মুখ হা হয়ে গেল। এই মানুষের দেখে আবার থানায় পাবে ভাবতে পারেনি। সেদিনের পর পড়া বাবা ছাড়া পেয়ে গিয়েছিল বলেই সে জানে। অথচ আবার তাকে থানায় দেখে অবাক হলো পাভেল। পড়া বাবার সাথে এস আই সাহেবের সখ্যতা অনেক। তিনি পড়া বাবাকে দেখতেই একটি গদি চেয়ারের ব্যবস্থা করলেন। বেশি দুধ দিয়ে কড়া চা আনানোর ব্যবস্থা করলেন। এতটা আপ্যায়ন একজন জেলে দিন কাটানো মানুষের জন্য কেন সেটা বুঝতে বাকি রইল না পাভেলের। নিশ্চয়ই ব্যাটা তার ট্রিক্স আর মাইন্ড গেম দিয়ে এই মানুষটিকে নিজের মুরিদ বানিয়েছে। পড়া বাবার পক্ষে অসম্ভব কিছু নয়। পড়া বাবা একবার জাওয়াদের দিকে তাকালেন। কিছু বললেন না, শুধু হাসলেন। তিনি চা খেলেন। কেকও এনেছিল হাবিলদার, কিন্তু সেটা খেলেন না। পাভেলের মনে হলো এটা থানা না, কোনো হোটেল। পড়া বাবা কিছু হাবিজাবি কথা বললেন। এস আই তার কথা হ্যাঁ হ্যাঁ করল, যেন তার এই পরামর্শগুলোর উপর এস আই এর জীবন আটকে আছে। পড়া বাবা পকেট থেকে বের করে কিছু হাবিজাবি এস আই এর হাতে দিলেন। তারপর তিনি উঠে বললেন, আসি এস আই সাহেব, আপনার আসার প্রয়োজন ছিল না। আমি বেইলের কাগজটা আপনার আড্ডা থেকেই নিয়ে আসতাম। না না, হাজিরা দেওয়া আমার কর্তব্য। আপনি আপনার দায়িত্ব পালন করুন, আমি আমার। পৃথিবীতে আমরা নিজের দায়িত্বের কাছেই বাধা। হিসেব তো সেটারই দিতে হয়। এস আই নিজে পড়া বাবাকে এগিয়ে দিলেন থানার বাহির অবধি। এসে কিছুক্ষণ গম্ভীর মুখে বসে রইলেন। তারপর হাবিলদারকে বললেন, ছেড়ে দে ওই ছেলেকে। আদিব অনেক চেঁচামেচি করলেও অবশেষে ওয়ার্নিং পেয়ে ছাড়া পেল জাওয়াদ। পাভেল স্বাক্ষর করল বন্ধুর হয়ে। মুখ খিচিয়ে বলল,
একমাত্র আমার জ্যোতির জন্য আজ তোর দায়ভার নিলাম। এরপর কোনো ঝামেলায় জড়ালে আমি তোকে চিনি না, তুই আমাকে চিনিস না। থানা থেকে বের হয়ে চিঙ্কিকে কোথাও দেখতে পেল না জাওয়াদ। মেয়েটি কি চলে গেল? চিঙ্কির সামনে নিজের এমন কুৎসিত রূপটাকে দেখানোর ইচ্ছে কখনোই ছিল না জাওয়াদের। জাওয়াদ কবে থেকে এতটা বেসামাল হলো? কবে থেকে সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল? হয়তো এবারও নিয়ন্ত্রণ হারা হতো না যদি না এখানে দীপশিখা জড়িত থাকত। দীপশিখার ব্যাপার আসলেই জাওয়াদ বিচক্ষণতার সাথে ভাবতেই ভুলে যায়। চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলল সে। হতাশ লাগছে তার। দীপশিখা তাকে হয়তো নিকৃষ্টদের তালিকায় ফেলে দিল। চৈত্রের বাতাসে আজ বিষণ্ণতা। মনটা খা খা করছে। ঠিক তখনই খেয়াল করল দীপশিখা তার দিকে ছুটে আসছে। হাতে একটা পলিথিনের ব্যাগ। দীপশিখা জাওয়াদের দিকে ব্যাগটা এগিয়ে দিয়ে শান্ত স্বরে বলল, ঔষধ লাগিয়ে নিবেন, ইনফেকশন হবে। গালের এক পাশটা লাল হয়ে আছে দীপশিখার। ঠোঁটের পাশটায় রক্ত জমে কালো হয়ে গিয়েছে। জাওয়াদের ভেতরটা হু হু করে উঠল। ছুতে চাইল কিন্তু দীপশিখা মুখ সরিয়ে নিল। জাওয়াদ তখন অপরাধী স্বরে বলল, সরি, আজকে আমার এমন রূপ তোমাকে দেখতে হয়েছে। তখন মাথাটা গরম হয়ে গিয়েছিল। আদিবের মুখে তোমার নামের কথাগুলো সহ্য হয়নি আমার। জাওয়াদ সাহেব, আমার মনে হয় আমাদের আর দেখা না হওয়াই ভালো। আমার জন্য আপনি ঝামেলায় কেন ফেলছেন নিজেকে? আমার আর আপনার পথ আলাদা। সত্যিটা মেনে নিন। বলেই পা আগাতে নিলেই হাত টেনে ধরল জাওয়াদ। কাতর স্বরে বলল, আমাকে একটা সুযোগ নেওয়া যায় না চিঙ্কি? আমি তোমার অপরাধী, আমি তো মাথা পেতে নিয়েছি। দীপশিখা চুপ করে রইল। জাওয়াদ তার হাতজোড়া নিজের হাতের ফাঁকে রেখে বলল, বেশ, তবে আমি তোমার থেকে শুধু একটা দিন চাই। আমাকে একটা দিন দাও তোমার জীবনের। তারপর আর কখনো কিছু চাইব না। আগামী 5 তারিখ তুমি আমাকে দেও। এরপর যদি তোমার মনে হয় আমার ভালোবাসা মেকি, তবে আমি আর কখনো তোমাকে মুখ দেখাবো না। আমাকে বাসায় যেতে হবে। তুমি যদি আমাকে হ্যাঁ না বলো আমি তোমাকে ছাড়ছি না। দীপশিখা বুঝতে পারল না কি বলা উচিত। এদিকে নিরুপমা ফোন করছে, তার বাড়ি ফেরা জরুরি। সে হাত ছাড়িয়ে বলল, আমাকে বাসায় যেতে হবে। দীপশিখাকে বাসায় পৌঁছে দিল জাওয়াদ। কেচিগেট দিয়ে যখন সে বাসায় প্রবেশ করছিল জাওয়াদ পেছনে থেকে বলল, আমি 5 তারিখ তোমার জন্য অপেক্ষা করব তোমার ভার্সিটির গেটে ঠিক 4টে নাগাদ। দীপশিখা ফিরে চাইল। মৃদু হেসে বলল, আসছি। দীপশিখার কলেজের গেটের বাহিরে দাঁড়িয়ে আছে জাওয়াদ। আজ তার জন্মদিন। সে আজকে নিজের মনের কথা ব্যক্ত করে প্রেম নিবেদন করবে দীপশিখাকে। অনেকটা ফিল্মি স্টাইলেই ব্যাপারটা ঘটবে। পরিকল্পনা তেমনই। একটি রেস্টুরেন্টের ছাদ ভাড়া করেছে সে। পাভেল এবং জ্যোতি অপেক্ষা করছে। দীপশিখার ক্লাস শেষ হবার সময় হয়ে এসেছে। ঘড়ির ছোট কাটা 4টেতে পৌঁছাতেই সে ফোন করল দীপশিখাকে। কিন্তু অপর পাশ থেকে শুনতে পেল, কাঙ্ক্ষিত নম্বরটিতে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। পরমুহূর্তেই জাওয়াদের খেয়াল হলো চিঙ্কি তাকে ব্লক করে রেখেছে। জাওয়াদ কোনোভাবেই তার সাথে যোগাযোগ করতে পারবে না। দীর্ঘশ্বাস ফেলল সে। উপায়ন্তর না পেয়ে ভার্সিটিতে খোঁজ নেবার সিদ্ধান্ত নিল। ইংলিশ ডিপার্টমেন্ট খুঁজতে সময় লাগলো জাওয়াদের। ডিপার্টমেন্টে যেয়ে খুব ঝামেলায় পড়ল। চিঙ্কির কোনো বান্ধবীকে সে চিনে না। অবশেষে একটি মেয়েকে দেখতে পেল। মেয়েটিকে সে পিঠা উৎসবের সময় দেখেছিল। তাই তার কাছে যেয়ে শুধালো, আপনি ইংলিশ ডিপার্টমেন্টের 3rd ইয়ারে না? হ্যাঁ। দীপশিখা কবিরকে চিনেন? জি চিনি। ও এখন কোথায় আছে বলতে পারবেন? কিভাবে বলবো বলুন? সে তো 2 দিন ধরেই ক্যাম্পাসে আসে না। জাওয়াদের মাথায় বজ্রঘাত হলো। চিঙ্কি ক্যাম্পাসে আসেনি? প্রথম যে চিন্তা মস্তিষ্কে হানা দিল তা হলো আদিবের সাথে বিয়ের ভয়ঙ্কর চিন্তা। মাথা ফাঁকা লাগছে। কি করবে বুঝতে পারছে না। পাভেল ফোন করছে। কর্কশ ধ্বনিতে বিরক্তি বাড়ল। ফোন কেটে দিল জাওয়াদ। এখন ঘড়িতে 4:30 বাজে। সে কি একবার দীপশিখার বাসায় যাবে? ব্যাপারটি কি শোভনীয় হবে? দরজায় অনবরত কলিং বেল বাজছে। ওপাশের মানুষটির ধৈর্যের বড় অভাব। সে 1 মিনিটের মধ্যে 3বার বেল চাপল। তরঙ্গিনী দরজা খুলতেই থতমত খেয়ে গেল। জাওয়াদ দাঁড়িয়ে আছে। তার চোখ মুখে ইতস্তত ভাব। শঙ্কিত স্বরে শুধালো, আপু, দীপশিখা আছে? নিরুপমার আগে ফুলছে। জাওয়াদকে বসার ঘরে বসানোর কোনো মানেই নেই। ছেলেটিকে উচিত ছিল দরজা থেকে বিদায় করা। অসভ্য, লম্পট ছেলে। এত ভালো সম্বন্ধের 12টা বাজিয়েছে সে। কাঠ গলায় শুধালো, এই ছেলে,
তোমার দীপশিখার কাছে কি কাজ? সেটা আমি তাকেই বলবো। আপনি কি ওকে একটু ডেকে দিবেন? তোমাকে চাপকে সোজা করে দিতে ইচ্ছে করছে। তোমার সাহস কি করে হয় আমার বাড়িতে আসা? এখনই বের হবে তুমি। আমার তোমার মুখ দেখলেই রাগ হচ্ছে। তোমার বাবা বলেছিলেন আমার মেয়ের থেকে অনেক ভালো মেয়ের সাথে বিয়ে দিবেন। কি মেয়ে পাচ্ছেন না নাকি? তাই আমার মেয়ের পেছনে ঘুরঘুর করছো? জাওয়াদ চুপ করে বসে রইল। চিংকির মার রাগ অন্যায্য নয়। বিয়ে ভাঙ্গার দিন বাবার সাথে খুব কথা কাটাকাটি হয়েছিল। জাওয়াদ অসহায় স্বরে বলল, আন্টি, আপনার অনেক রাগ জমে আছে আমার উপর। আমি সেজন্য হাত জোর করে ক্ষমা চাইছি। শুধু দীপশিখাকে একটু ডেকে দিন প্লিজ। এবার অপর সোফায় শান্তচিত্তে বসে থাকা মোস্তফা সাহেব মুখ খুললেন। জাওয়াদকে ঘরে ঢুকার অনুমতি তিনিই দিয়েছেন। এতটা সময় তিনি ছিলেন মৌন। গম্ভীর স্বরে তিনি বললেন, চিংকি মা তো বাসায় নেই। সে এই শহর ছেড়ে চলে গেছে। মানেটা খুব সোজা। সে তোমার ভালোবাসা থেকে পালিয়ে যেতে চায়। তোমার ভালোবাসা তাকে কষ্ট দিচ্ছে, এলোমেলো করে দিচ্ছে। জাওয়াদ থমকালো, অস্পষ্ট স্বরে শুধালো, আমি একটা শেষ সুযোগও পাবো না? মোস্তফা কবির দাঁড়ালেন। জাওয়াদের কাঁধ চাপড়ে বলল, ভালোবাসার পরীক্ষা অনেক কঠিন জাওয়াদ। মুখে মুখে ভালোবাসি বললেই ভালোবাসা জাহির করা হয় না, প্রমাণ দিতে হয়। ব্রহ্মপুত্র এক্সপ্রেসের বগিতে একটি জানালা থেকে মুখ বের করে আছে দীপশিখা। তার বিষণ্ণ চোখ দেখছে প্ল্যাটফর্মের ট্রেন ধরতে ব্যস্ত যাত্রীদের দৌড়ঝাঁপ। দিনের আলো শুষে এসেছে, সন্ধে সন্ধে নেমেছে। একটু পরই আধারে ঢেকে যাবে ধরণী। মিনিট 20 মধ্যে ট্রেন ছাড়বে। গন্তব্য দেওয়ানবাজার। দীপশিখাও এই শহরের অশান্তিগুলোকে পরিত্যাগ করে রওনা হবে নয়া ফুপুর কাছে। দীপশিখার নয়া ফুপু থাকেন সেখানে। তিনি বিয়েতে আসতে পারেননি। বিয়ের 1 সপ্তাহ আগে সিঁড়ি থেকে পড়ে পা ভেঙে ফেলেছিলেন। আত্মীয়দের মধ্যে এই নারীকেই দীপশিখার খুব ভালো লাগে। ভদ্রমহিলা, বিধবা এবং নিঃসন্তান। বিয়ের 2.5 বছরের মধ্যে জটিল ব্যাধিতে পরলোক গমন করেন তার স্বামী। তিনি তখন 23-এর তরুণী। পরিবার বিয়ের জন্য হন্তদন্ত করতে থাকে, কিন্তু তিনি সিদ্ধান্তে অনড়। বিয়ে তিনি করবেন না। তার একটাই কথা, আমার স্বামী স্বল্প দিনে আমাকে যে ভালোবাসা দিয়েছেন তা আমি চিরটাকাল বুকে আগলে রাখতে পারব। বুকেই আগলে রেখেছে সে। দীপশিখাও নয়া ফুপুর মতো এমন ভালোবাসা চেয়েছিল। কতটা ভাগ্যবান সেই নারী, সেই ক্ষুদ্র সময়ের ভালোবাসাটা কতটা পরিপূর্ণ ছিল যে হৃদয় তৃপ্ত হয়ে আছে এখনো। দীপশিখা দীর্ঘশ্বাস ফেলল। এই শহরের সমীরণও তিক্ত লাগছে। শহর ছেড়ে দিলে হয়তো যন্ত্রণা থেকে অবশেষে মুক্তি পাবে। সে চায় না জাওয়াদের মুখোমুখি হতে। তার মনে হচ্ছে সে জোর করে নিজের হৃদয়ের উপর অত্যাচার করছে। কারণ জাওয়াদের চোখে নিজের জন্য স্বচ্ছ ভালোবাসাকে কত সময় প্রত্যাখ্যান করা যায়। তার কথা, কাজ প্রচণ্ডভাবে ফুটবল করে দিচ্ছে হৃদয়কে। নিজের অনড় সিদ্ধান্ত নড়বড়ে হয়ে যাচ্ছে। দীপশিখা এলোমেলো হয়ে যাচ্ছে। আবার কষ্ট সহ্য করার সাহস নেই তার। তাই এক প্রকার পালাতে চায় সে। উপরন্তু আদিব নামক ব্যক্তির জন্য বাসায় কম ঝামেলা হয়নি। সেদিন বাসায় ফিরতেই মায়ের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। আদিব থানায় সুবিধা না করতে পেরে বরখালাকে সব জানিয়েছে। বরখালা কেমন মানুষ সেটা দীপশিখার ভালো করেই জানা। শব্দ দিয়ে চাবুক মারেন তিনি। হয়তো সেই চাবুকের প্রহার নিরুপমাকে সহ্য করতে হয়েছে। তাই বাসায় যেতেই কঠিন স্বরে তিনি প্রশ্ন করেন, ওই ছেলের সাথে তোমার এখনো যোগাযোগ আছে দীপশিখা? দীপশিখা আশা করেছিল মা তার মুখের আঘাতের কথা শুধাবে, কিন্তু এমনটা হলো না। নিরুপমা তীব্র অপ্রসন্নতা প্রকাশ করে বলল, তুমি তো এতটা নির্বোধ ছিলে না দীপশিখা। আমি তো ভাবতেই পারছি না তুমি ওই লোফারটার সাথে যোগাযোগ রেখেছ। আদিবকে সে তার হাসপাতালে যেয়ে মেরেছে। রোমিও হয়েছে সে। তোমার সমস্যা ছিল বলেই বিয়েটা ভেঙেছে। এখন এসব ঢং এর কি মানে? উত্তর দিচ্ছ না কেন? জানো আদিব তোমার বরখালাকে ফোন করে কি বলেছে? তোমার নামে কি বলেছে জানো? তুমি এত বেককলের মতো কাজ কি করে করলে? দীপশিখা মায়ের দিকে বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর খুব শান্ত স্বরে বলল, আমি আদিব সাহেবকে বিয়ে করব না। আমি কাউকেই বিয়ে করব না মা। আমার জীবনে অশান্তির অভাব নেই। অন্তত তুমি আর অশান্তি বাড়িও না। আমি তো মানুষ। আর তোমার অন্যের ছেলের কথা ভাবার আগে নিজের মেয়ের দিকে তাকানো উচিত ছিল না? নিরুপমা থমকালেন। এখন তার চোখে বাঁধল দীপশিখার ঠোঁটের কালচে রক্তের দাগ। অস্থির হয়ে বললেন, কি করে হলো?
এটা আদিব সাহেব নিশ্চয়ই বড় খালাকে জানাননি? থাক, বাদ দেও, বলেই এলোমেলো পা বাড়ালো নিজের ঘরের দিকে। বাথরুমে ঢুকলো। 1 ঘন্টা ঝর্ণার নিচে দাঁড়িয়ে থাকলো। নিজেকে গোছালো নিপুণভাবে। একটা কঠিন সিদ্ধান্ত নিল সে। কঠিন সিদ্ধান্ত নেবার পূর্বে মন ফুটবল থাকে। দীপশিখার হৃদয় এখন ফুটবল। তাই সময় নিল মনকে শক্ত করতে। রাতে খাবারের পর মোস্তফা বারান্দার আরাম কেদারায় বসেছিলেন। কোলে একটা বই। বইটির নাম হোয়াট ইফ, সিরিয়াস সায়েন্টিফিক আনসার্স টু অ্যাবসার্ড হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন্স। পড়তে পড়তে চোখ লেগে এসেছে তার। ঠিক তখনই দরজায় কড়া নাড়ল দীপশিখা। মৃদু স্বরে বলল, বাবা আসবো? মোস্তফা চোখ মেলল। ঠোঁটে মিষ্টি হাসি উদিত হলো। আহ্লাদি স্বরে বললেন, আয় মা। তুমি ঘুমাচ্ছিলে? না তো, চোখ বন্ধ করে ভাবছিলাম। তোমার মা তো রাগে ফেপে আছেন, বলেছেন তিনি খাবেন না। তার ক্রোধের কালবৈশাখী কি করে থামানো যায় ভাবছিলাম। কিছু বলবি মা? তুমি আমাকে জিজ্ঞেস করলে না আমি কেন জাওয়াদ সাহেবের সাথে যোগাযোগ করি? আমি তোকে চিনি, তাই আমি জানি তুমি নিজ থেকেই আমাকে বলবে। দীপশিখা চুপ করে রইল কিছু সময়। তারপর বিষণ্ণ স্বরে বলল, জাওয়াদ সাহেব আমাকে ভালোবাসেন বাবা। উনি আমার কাছে সুযোগ চান। তুই কি চাস? আমি জানি না বাবা। আমি সত্যি জানি না। আমার সবকিছু অসহ্য লাগছে বাবা। এই শহর, এই শহরের আকাশ, এই শহরের বৃষ্টি, এই শহরের জ্যোৎস্না সব অসহ্য লাগছে। আমি পালাতে চাই বাবা। আমি সব কিছু থেকে মুক্তি চাই। পালিয়ে যাবে? আমার সবকিছু এলোমেলো লাগছে বাবা। অনুভূতির জাতাকলে আমি ক্লান্ত হয়ে গেছি। আমার দুদন শান্তি চাই। মোস্তফা হাসলেন, রহস্যময় হাসি। অতঃপর মৃদু স্বরে বললেন, তুমি একটু তোমার নয়া ফুপুর কাছে ঘুরে আসো। দেখবে ভালো লাগবে। বাবা তৎকালে টিকিট কেটেছেন, তাই এসি বা বার্থের সিট পাননি। দীপশিখার অসুবিধা হচ্ছে না। তার পাশে এক বৃদ্ধ মহিলা বসা। মহিলার সাথে একটি চটের ব্যাগ। ব্যাগটাকে কোলে নিয়ে বসে আছেন। চোখ মুখে দ্বিধা, হয়তো তিনি একা একা যাত্রা করেন না। দীপশিখা আবার জানালা দিয়ে মুখ বের করল। তখনই দৃষ্টি আটকে গেল। জাওয়াদ পাগলের মতো স্টেশনের প্ল্যাটফর্মে ছুটছে। তার চুল অবিন্যস্ত, শার্টের নিচের অংশে ময়লা লাগা, হাঁটুর জায়গাটা কালচে হয়ে আছে। নীল জিন্সে ব্যাপারটা ভালো করেই বোঝা যাচ্ছে। সে হাঁটছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। তার দৃষ্টি উদ্ভ্রান্ত, খুঁজছে যেন অমূল্য কিছু। মিনিট দুয়েকের মধ্যেই অ্যানাউন্স করল, ট্রেন ছেড়ে দিবে। দীপশিখার হাত পা জমে গেল। হৃদস্পন্দের মাত্রা বেড়ে গেল। চোখ ভিজে আসছে। হৃদয়টা যেন টুইটুম্বর হয়ে গেছে অজানা আনন্দে। অভিমানের অটল পাহাড় যেন বিকট শব্দ করে গুড়িয়ে গেল। সে কি চাইছিল জাওয়াদ তাকে খুঁজুক? সে কি চাইছিল জাওয়াদ তার ভালোবাসার পরীক্ষা দিক? তার অবচেতন মন কি ঠিক করেই রেখেছিল জাওয়াদ যদি তাকে খুঁজে নেয় তবে সে জাওয়াদকে ক্ষমা করে দিবে? ট্রেন ধীর গতিতে যাত্রা শুরু করল। একটু বাদে প্ল্যাটফর্ম ছেড়ে দিবে। দীপশিখা এখনো তাকিয়ে আছে জানালা দিয়ে। সে কি নেমে পড়বে? প্রচণ্ড অপমানিত হবার পরও জাওয়াদের আফসোস নেই। কারণ তরঙ্গিনী তার উপর দয়া করেছে। পুরোপুরি দয়া করেনি সে। শুধু বলেছে চিঙ্কি এখন কমলাপুর ট্রেন স্টেশনে। একটু পর তার ট্রেন। কোন ট্রেন, কটার সময় কিছুই বলেনি। কমলাপুর স্টেশনে ট্রেনের অভাব নেই, কিন্তু হাতে সময় কম। জাওয়াদ পাগলের মতো বাইক চালিয়েছে। তাড়াহুড়োর মধ্যে একবার বাইক অ্যাক্সিডেন্টও করেছে। একটুর জন্য ভয়ঙ্কর কিছু হয়নি। চোট লেগেছে জাওয়াদের, হাত ছিলে গেছে, হাঁটুতে কেটে গেছে, কিন্তু জাওয়াদের অনুভূতি শূন্য। তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। মস্তিষ্কে শুধু একটাই চিন্তা, তাকে কমলাপুরে পৌঁছাতে হবে। কমলাপুর রেল স্টেশনে যখন পৌঁছালো তখন ঘড়িতে সময় 6টা। কোনো মতে বাইকটা পার্ক করেই সে ছুটল। কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে সে জানে না। কোন ট্রেন সে জানে না। প্রথমে দেখল মনিটর, অনেকগুলো ট্রেনের নাম। বর্তমানে 3টে ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। কোন ট্রেনটা দেখবে? জাওয়াদ একটা প্ল্যাটফর্ম ভালো করে দেখল, চিঙ্কি নেই। একটা ট্রেনে উঠল, সবকটা বগি দেখল, চিঙ্কি নেই। ট্রেনটি থেকে নামতেই বাকি দুটো ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেন দুটো প্ল্যাটফর্ম ছেড়ে দিচ্ছে। জাওয়াদ স্থবির চোখে তাকিয়ে রইল। চিঙ্কি কি সত্যি শহর ছেড়ে দিচ্ছে? তাদের কি আর দেখা হবে না? জাওয়াদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে কেউ তার জীবনী শক্তিটা কেড়ে নিচ্ছে। পৃথিবীটা হুট করে তিক্ত লাগছে। নড়তে পারছে না, মাটি যেন পা আটকে রেখেছে।
পাথর দৃষ্টিতে দেখতে পাচ্ছে ট্রেন চলে যাচ্ছে। জাওয়াদ চোখ সরিয়ে নিল, মাটির দিকে তাকিয়ে রইল। চিঙ্কিরও কি এমনটাই অনুভূত হয়েছিল যখন সে বলেছিল সে চিঙ্কিকে ভালোবাসে না? তারও কি এতটাই কষ্ট হয়েছিল? তারও কি মনে হয়েছিল পৃথিবীটা খুব বিশ্রী? বিষাদের মেঘ নামল আকাশে। আকাশ ডাকছে, বৃষ্টি হবে, ভিজে যাবে ধরণী। জাওয়াদের শরীর চলছে না। চোখ তুলে প্ল্যাটফর্ম ছাড়া ট্রেনটির দিকে তাকাতেই খেয়াল করল একটি মেয়ে ট্রেন থেকে নেমে যাচ্ছে, ছুটে আসছে তার দিকে। জাওয়াদের নিষ্প্রাণ দৃষ্টি কি ভ্রম দেখছে? হয়তো দেখছে। মেয়েটিকে চিঙ্কির মতো লাগছে, হুবহু চিঙ্কি। পরনে হলুদ একটি জামা, হাতে ব্যাগ। মেয়েটি কাছে আসতেই জাওয়াদ লক্ষ্য করল মেয়েটি সত্যি সত্যি চিঙ্কি। তার নয়ন বিস্ফারিত হলো। মেয়েটি তাকে জড়িয়ে ধরল, কাঁদো কাঁদো স্বরে বলল, আপনি কি জাদু করেছেন বলুন তো? কেন আমি আপনাকে ঘৃণা করতে পারছি না? আপনি কি জাদু করেছেন বলুন তো? কেন আমি আপনাকে ঘৃণা করতে পারছি না? জাওয়াদ শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। তার অনুভূতিগুলো জড়ো হয়ে আছে যেন। চিঙ্কি তাকে ছেড়ে ভালো করে দেখল তাকে। দু হাতে মুখখানা হাতের আদলে নিল সে। উদ্বিগ্ন, উৎকণ্ঠিত স্বরে বলল, এ কি অবস্থা করেছেন নিজের? একেই আপনার সেদিনের অবস্থার খুব একটা উন্নতি হয়নি, আবার এই রক্ত কেন? আমাদের হাসপাতালে যাওয়া উচিত। তুমি তো কিছু না বলেই নীরবে চলে যাচ্ছিলে। তুমি কি আমাকে এতটাই ঘৃণা করো, যে বিদায়ের একটি শব্দ উচ্চারণের প্রয়োজন অনুভব করনি? জাওয়াদের কণ্ঠ কাঁপছে। তার চোখ টলমল করছে বিষণ্ণতায়। তার শরীর কাঁপছে। চিঙ্কি বিমূঢ় চেয়ে রইল। সে কোনো উত্তর দেবার পূর্বেই জাওয়াদ আবার বিষণ্ণ স্বগতোক্তি করল। দীপশিখা, আমি ভেবেছিলাম, যদি অনুভবগুলো একটু ভালোভাবে বুঝিয়ে বলতে পারি, তাহলে তুমি বুঝতে পারবে, তুমি হয়তো ফিরে তাকাবে। আমি ভেবেছিলাম, আমার ভালোবাসাটা যদি ঠিকভাবে বোঝাতে পারি তাহলে তুমি আমাকে শেষ সুযোগটা দিবে। যদি নিজের অনুভূতিগুলো একটু ভালোভাবে বুঝিয়ে বলতে পারি, তাহলে তুমি একদিন ঠিক বুঝবে। একদিন ঠিক মেনে নেবে আমার ভালোবাসা, আমার অপেক্ষা। আমি জানতাম না কতটা সময় লাগবে, তবু বিশ্বাস করেছিলাম একদিন সব ঠিক হয়ে যাবে। যদি তুমি এভাবে চলে যাও, তাহলে তো আমি কোনো সুযোগই পাবো না, আমার চেষ্টা করারও তো কোনো অবকাশ থাকে না। আমার হৃদয় একটা শেষ সুযোগ পাবারও যোগ্য নয়। কথাটা বলতে বলতেই তার চোখ ভিজে এলো, কণ্ঠে দলা পাকিয়ে গেল। থামল একটুক্ষণ, মাথা নত করে বলতে লাগলো, তোমার সেদিনের শেষ আসছি বলাটা কি চিরকালের জন্য ছিল? আর আমি গাধার মতো ভাবছিলাম তুমি আমাকে আসছি বলেছ। তুমি আমাকে বিদায় জানানোর কথা ভেবেছিল। আহাম্মকের মতো সেটাকে একটা আশার কিরণ ভেবে কত কি ভেবে ফেলেছি। তোমার চলে যাওয়াই উচিত ছিল চিঙ্কি। অন্তত আমার মতো মানুষের থেকে মুক্তি পেতে, যে জোকের মতো তোমার পিছু ছাড়ছিল না। অবশেষে তুমি আমাকে ঝেড়ে ফেলতে পারতে। কেন এলে তুমি? এটাই আমার প্রাপ্য ছিল, আমার চিরকালের শাস্তি। আমিও তোমার মনের অবস্থাটা অনুধাবন করতে পারতাম, অনুভব করতে পারতাম কেমন অনুভব হয়েছিল যখন আমি তোমার হৃদয় ভেঙেছিলাম, তোমার ভালোবাসাকে যখন নিজের অহংকারে পিষে দিয়েছিলাম, তোমার অনুভবগুলোকে তুচ্ছ বলে পাশ কাটিয়ে গিয়েছিলাম। কেন ফিরলে তুমি? কেন? বলতে বলতেই জাওয়াদ চিঙ্কির হাতগুলো নিজের হাতে নিয়ে মাথা ঠেকালো। তার চোখ থেকে পানি পড়ছে। চিঙ্কি এতটা সময় নিজেকে সামলালে আজ অনিয়ন্ত্রিত হয়ে গেল। এতটা দিন নিজের বক্ষমাঝে সব দুঃখ জমিয়ে রাখতে রাখতে যেন সে ক্লান্ত। এতকাল সে নির্বিকার, নিরুদ্বেগ সত্তা সে ধরে রেখেছিল তা মুহূর্তেই দুমড়ে মুচড়ে গেল। আকাশ সমান অভিমান নিয়ে শুধালো, আমি কেন ফিরে এলাম? এখন আমাকে দোষ দিচ্ছেন আপনি? আমার দোষ? সব দোষ আপনার। আপনি বলেছিলেন আপনি আমাকে ভালোবাসেন না, অথচ পরদিন বললেন আমাকে ভালোবাসেন। কি ভেবেছেন আমাকে? আমার মনের, আমার অনুভূতির কোনো দাম নেই? আপনি যদি সত্যি আমার মনের অবস্থা, আমার অনুভূতির কথা ভাবতেন তাহলে বিয়ে ভাঙ্গার পর কখনো আমার সাথে দেখা করতেই আসতেন না। ইনফ্যাক্ট আপনি আমাকে বিয়ে করতেই চাইতেন না। সব কিছু আপনার স্বার্থপরতা। আপনার ধারণা আছে আমি কতটা কষ্ট করে নিজেকে গুছিয়েছিলাম। আপনার যখন মনে হয় তখন আমার সামনে উপস্থিত হন, যখন মনে হয় আমাকে তোচনচ করে চলে যান। আপনি যদি বিয়ে ভাঙ্গার পর আমার সামনে না আসতেন, কোনো যোগাযোগ না করতেন, আমি আপনাকে ভুলে জীবন নতুন করে শুরু করতে পারতাম। দীপশিখার কণ্ঠ জড়িয়ে যাচ্ছে, চোখ অশ্রুসিক্ত। অভিমান, অভিযোগগুলো অশ্রুর রূপে বয়ে যাচ্ছে যেন। ফুপাচ্ছে ক্ষণে ক্ষণে,
তবুও মন শান্ত হচ্ছে না। বক্ষস্থলের সব অভিযোগগুলো জলোচ্ছ্বাসের রূপ নিয়েছে যেন। গোছানো, সজ্জিত হৃদয় বিক্ষিপ্ত হয়ে গেল। অভিমানের হাতুড়ির আঘাতে নিজেকে অনড় রাখা দীপশিখা আজ চূর্ণবিচূর্ণ। দলা পাকানো স্বরে বলল, প্রথম থেকে দোষ আপনার। আপনার স্বপ্ন, আপনার খারাপ দিনের জন্য আপনি আমার কাছে এসেছিলেন। ভালো না বেশেও আমাকে ভালোবাসার মরীচিকা দেখিয়েছিলেন। আমি তো ভুলে গিয়েছিলাম আপনাকে। ভুলে গিয়েছিলাম কিশোরীর হৃদয় ভাঙ্গনের কষ্টটুকু। তাহলে কেন আপনি আমার কাছে এসেছিলেন? কেন আমাকে নিজের প্রতি ফুটবল করেছিলেন? আশা দেখিয়ে, স্বপ্ন দেখিয়ে আমাকে আপনি ভেঙ্গে গুঁড়িয়ে দিলেন। আমার বিশ্বাস, আমার ভালোবাসার মূল্য রাখলেন। তারপর যখন বিয়ে ভেঙ্গে দিলাম, আমি নিজেকে কড়া শাসনে রেখেছিলাম। আর কখনো কাউকে বিশ্বাস করব না প্রতিজ্ঞা করেছিলাম। কিন্তু তখনও আপনি এসে হাজির হলেন ভালোবাসার কথা বলে। আমি কি করে তৃতীয়বারের মতো আপনাকে বিশ্বাস করব বলুন? কি করে আবার ভালোবাসবো? এত সোজা? কি ভরসা আপনি আবার কোনো স্বপ্ন দেখছেন না? কি ভরসা আপনি আমাকে আবার ব্যবহার করছেন না? আমি তোমাকে সত্যি ভালোবাসি, চিঙ্কি। আমি কোনো স্বপ্নের ভয়ে তোমার কাছে আসিনি। আমি তোমাকে ভালোবাসি তাই তোমার কাছে এসেছিলাম। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার মন থেকে সেই সব জঘন্য স্মৃতিগুলো মুছিয়ে দিতে চেয়েছিলাম যেগুলো তোমাকে কাঁদিয়েছিল। ইনফ্যাক্ট আমার যদি ক্ষমতা থাকতো, আমি কলেজের ফেয়ারওয়েলের দিনটাকেও পুনরাবৃত্তি করাতাম। আমি সেদিন তোমাকে কখনোই ফিরিয়ে দিতাম না। আমাকে শেষবারের মতো বিশ্বাস করো। প্রমাণ দিতে পারবেন আপনি? তুমি কি প্রমাণ চাও? বল। তুমি যা চাইবে তাই হবে। শুধু বল। আমাকে বিয়ে করতে পারবেন? এখন এই মুহূর্তে? জাওয়াদ থমকালো। সে নিস্তব্ধ চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল চিঙ্কির দিয়ে। শান্ত সরোবরের মতো অনুত্তাল চিঙ্কির এমন কথা তাকে স্তব্ধ করে ফেলল। মেয়েটি কখনো না বুঝে জিদ করে না। চিঙ্কি শ্লেষাত্মক স্বরে বলল, কি হলো, সব সাহস উবে গেল? ভালোবাসা শেষ হয়ে গেল? আমি তোমাকে বিয়ে করব। জানতাম আপনার দ্বারা কিছু সম্ভব না। আপনি আসলে আমাকে ভালোবাসেনি না। আমাদের পরিবার কখনো আমাদের মেনে নিবে না। আমি শুধু শুধু ট্রেন থেকে নামলাম। দীপশিখা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তার কান্না বাঁধ ভাঙছে না। জাওয়াদ তার বাহু শক্ত করে ধরে ঝাঁকালো। স্পষ্ট স্বরে বলল, আমি তোমাকে বিয়ে করব। এখনই করব। হ্যাঁ। বিমূঢ় চেয়ে রইল দীপশিখা। কানকে যেন বিশ্বাস করতে পারছে না। হতভম্ব হয়ে বলল, এই অবস্থায়? জাওয়াদ অশ্রুমিশ্রিত স্বরে বলল, হ্যাঁ, এই অবস্থায়। পরে পস্তাবেন না তো? না। স্বপ্নে আমাকে দেখে আপনার অবস্থা বেহালাল, বিয়ের পরও যদি তাই হয়। তুমি আমার সৌভাগ্য চিঙ্কি। তোমার স্বপ্ন দেখার জন্য আমি কাতর হয়ে থাকি। বিশ্বাস কর, আমি তোমাকে অনেক ভালোবাসব। বুকের মধ্যে আগলে রাখব। আমার বউ হবে। বাবা না মানলে? একটু বিশ্বাস কর, এই পৃথিবী সাক্ষী থাকবে আমার ভালোবাসার। আজন্ম আমি তোমার হাত ছাড়ব না। এবার একটু বিশ্বাস কর। দীপশিখার চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুকণাগুলো সযত্নে মুছে দিল জাওয়াদ। দীপশিখা কাঁদছে। হৃদয় চেপে থাকা দুঃখগুলো আজ মুক্তি পেয়েছে যেন, অভিমানগুলো গলে অশ্রুরূপে বয়ে যাচ্ছে। এক চাপা আনন্দে তার চোখ ভিজে আসছে। এতটা আনন্দিত শেষ কবে হয়েছিল সে? মনে পড়ছে না। তবে সত্যি যেন সৃষ্টিকর্তা তার ঝুলিতে সুখের জ্যোৎস্না এনে দিয়েছেন। নির্মল এই প্রাপ্তি। কমলাপুরের পাশেই এক কাজী অফিসে বিয়ে করল জাওয়াদ এবং চিঙ্কি। সাক্ষী হিসেবে থাকলো পাভেল এবং জ্যোতি। চিঙ্কির বিয়ে এতটা সাদামাটা হবে কখনো ভাবেনি। অথচ ঠোঁটে হাসির রেশ কমছে না। আইনত, ধর্মীয় রূপে এখন সে দীপশিখা কবির থেকে দীপশিখা হামিদ হয়ে গেল। না না, দীপশিখা জাওয়াদ হামিদ। বাবাকে না জানিয়ে কাজ করার মেয়ে নয় দীপশিখা। তাই বিয়ে পূর্বে সে প্রথমে বাবাকে জানালো। মোস্তফা গম্ভীর স্বরে বললেন, এত বড় সিদ্ধান্ত একা একা নিচ্ছ? হ্যাঁ বাবা। কোনো সংশয় অনুভব করছো? আশ্চর্যের ব্যাপার, আমার একটুও সংশয় লাগছে না বাবা। খুঁতখুতো করছে না মন। আমার মনে হচ্ছে বিয়েটা কোনো খারাপ কোনো সিদ্ধান্ত না। তাহলে আমাকে ফোন করলে যে? তুমি আমার বাবা, আমার বন্ধু। তোমাকে না জানিয়ে কি করে বিয়ে করব বাবা? তুমি কি রাগ করেছ? একদম না। আমি শুধু ভাবছি তোমার মাকে সামলাবো কি করে। দীপশিখা চুপ করে রইল। মা যে খুব বড় ঝামেলা করবেন তাতে সন্দেহ নেই। তিনি ঠিক 11টায় নয়া ফুপুকে ফোন দিবেন। দীপশিখার খোঁজ করবেন। দীপশিখা নিষ্প্রভ স্বরে শুধালো, তাহলে কি করব বাবা? এক কাজ কর, বিয়েটা করে আজ তুমি জাওয়াদের সাথেই থাকো।
কাল সকাল হতেই আমাদের বাসায় চলে এসো। নীরু নারকেলজাত মহিলা, পা ধরলেই গলে যাবে। আর শোনো চিঙ্কি মা। কি বাবা? তোমার বাবার দোয়া তোমার সাথে আছে। আমি এখন আসতে পারছি না, তবে তোমার বিয়েটা আমি ধুমধাম করেই দিব। বাবার সাথে কথা বলে মনটা শান্ত হয়ে গেল। নিঃসংশয় মনে সে বিয়েটা করল। বিয়ের পর জাওয়াদ মৃদুস্বরে বলল, চলো। কোথায়? তোমার বাড়িতে। জাওয়াদের হাত ধরে আব্দুল হামিদের মুখোমুখি হলো চিঙ্কি। আব্দুল হামিদের মুখখানা শক্ত, রাগ ঠিকরে উঠছে চোখে মুখে। জাওয়াদ ঘরে ঢুকতে নিলেই তিনি কঠিন স্বরে বললেন, তুমি এই মেয়েকে বিয়ে করে আমার সামনে আসার স্পর্ধা দেখালে কিভাবে? মনে নেই এই মেয়ের জন্য আমার কত অপমান সইতে হয়েছে? আমরা একে অপরকে ভালোবাসি বাবা। আব্দুল হামিদ রাগে কাঁপছেন। নিজের ছেলের এমন অবাধ্যতায় তিনি নিজেকে সংযত রাখতে পারলেন না। ঠাস করে চর বসিয়ে দিলেন ছেলের গালে। চোখ থেকে আগুন বের হচ্ছে যেন তার। কঠিন বজ্রকণ্ঠে বললেন, বেয়াদ্দব, বের হ। বের হ আমার সামনে থেকে। তোর মুখ দেখতে চাই না। বেশ, আমি শুধু আপনার দোয়া নিতে এসেছিলাম। আমার স্ত্রীর এখানে জায়গা না হলে আমিও এক মুহূর্ত এখানে থাকব না। বলেই নিজের সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেল জাওয়াদ। চিঙ্কি তাকে বোঝাতে চাইল, কিন্তু জাওয়াদ শুনল না। চিঙ্কির হাত ধরেই ঘর আব্দুল হামিদের ঘর ছাড়ল সে। বন্ধু হিসেবে বন্ধুর পাশে থাকা পাভেলের দায়িত্ব। তাই জাওয়াদ এবং চিঙ্কির বাসস্থানের ব্যবস্থা সেই করল। তার বোনের বাসায় একটা ফ্ল্যাট খালি ছিল। ছোট ফ্ল্যাট, কিন্তু নব্য দম্পতির জন্য যথেষ্ট। জাওয়াদ যখন তাকে ধন্যবাদ দিতে চাইল, সে নির্বিকার স্বরে বলল, ঋণ যথা সময়ে পরিশোধ করবি। আমিও যখন জ্যোতিকে নিয়ে পালাবো তখন আমাকে সাহায্য করবি। ছোট দুটো ঘর, একটা রান্নাঘর। ঘরে কোনো আসবাব নেই। পাভেল এবং জাওয়াদ একটা তোশক আর দুটো বালিশ কিনে এনেছে আজ রাতের জন্য। চিঙ্কি দীর্ঘশ্বাস ফেলল। চট করে সিদ্ধান্তটা কি ভুল ছিল? তাদের কি একটু ধৈর্য ধরা উচিত ছিল? ঠিক সেই সময় তাকে পেছনে থেকে জড়িয়ে ধরল জাওয়াদ। নাক ডোবালো কাঁধে। ধীর স্বরে বলল, ম্যাডাম আজ কিন্তু বিশেষ রাত, আজ কোনো বারণ আমি শুনব না। দীপশিখার কানে খুব ধীরে বলল জাওয়াদ। জাওয়াদের এমন কথায় লজ্জা এসে ভর করল তার সারা দেহে। নতমস্তক সংকুচিত হয়ে গেল তার শরীর। হৃদস্পন্দন বুলেট ট্রেনের বেগে ছুটছে। হাত পা কেমন ঠান্ডা হয়ে এলো। তাকে চুপ থাকতে দেখে জাওয়াদ নিজের দিকে ঘোরালো। লজ্জায় রক্তিম প্রেয়সী মুখখানা মনের মধ্যে ঝড় তুলল। মেয়েটিকে আরো কাছে পাওয়ার নিষিদ্ধ ইচ্ছে হানা দিল হৃদয়। সমুদ্রের বিশাল ঢেউয়ের ন্যায় হৃদয়ের তটেও হানা দিল তীব্র প্রেম। গাঢ় স্বরে বলল, আজ অসংযত হতে ইচ্ছে হচ্ছে দীপশিখা? অনুমতি দিবে? দীপশিখার মাথা নত করে রয়েছে। দম বন্ধ হয়ে আসছে। বেসামাল পুরুষালী নয়ন তাকে দেখছে। দৃষ্টির এক মুহূর্তের টলমলতা যেন ভেঙে দিল সময়ের ভারসাম্য। আচমকা জেগে উঠল সেই ইচ্ছে, যাকে এতদিন আটকে রাখা হয়েছিল বিবেকের পর্দায়। দীপশিখাকে কাছে টেনে আনল সে। ভীরু নয়, নির্জনে গোপন কোন অভিপ্রায় নয়, সরাসরি অধরে ছুঁয়ে গেল অধর। দীপশিখার ঠোঁটে এক বিন্দু কাঁপুনি, চোখের কোণে জল চিকচিক করে উঠল। সে জানে না কাঁপছে ভালোবাসায়, না শরীরই বিস্ময়। বাতাস থেমে গিয়ে যেন আবার চলতে শুরু করেছে একটু জোরে। উঁচু গাছটার ডালে বসা এক জোড়া পাখি, যারা হয়তো এখন চোখ নামিয়ে নিচ্ছে লজ্জায়। মানুষদের অনুভূতি বোঝে তারা, তাদের পক্ষেই তো সম্ভব এমন মৃদু সহমর্মিতা। জাওয়াদ তাকিয়ে আছে দীপশিখার মুখের দিকে। চোখে একরাশ মুগ্ধতা। দীপশিখা কিছু বলছে না, শুধু নিঃশ্বাস ফেলছে ঘন ঘন। হয়তো নিজেকেই সামলে নিচ্ছে ভেতরে ভেতরে। তার মুখে কিছু নেই, তবে তার ভেতরে বয়ে চলেছে এক প্রকার ঝড়। হঠাৎ জাওয়াদ প্রশ্ন করল, নরম স্বরে, তাকাবে না দীপশিখা? প্রশ্নটা যেন হাওয়ায় মিশে যায়, কিন্তু সাড়া আসে না। দীপশিখা তাকায় না, কেবল চুপচাপ দাঁড়িয়ে আছে, নিজেকে সামলে রাখার এক অদ্ভুত নিষ্ফল প্রচেষ্টায়। জাওয়াদ আবার বলে, আগের মতোই ধীর ভঙ্গিতে, তাকাও তো একবার। দেখি, আমার প্রণয়িনীকে আমার প্রণয়রঙ্গে কেমন লাগছে। দীপশিখা চোখ তোলে না পুরোপুরি, তবে আর চোখে দেখে নেয় এক ঝলক। জাওয়াদের ক্লান্ত, জীর্ণ মুখখানা যেন আলোয় ঝলসে উঠছে। অদ্ভুত এক আকর্ষণ, চোখে প্রশ্রয়, আর সদ্য পরিচিত ভালোবাসা। সে পলক ফেলছে না। দীপশিখার মনে হয়, লোকটাকে হয়তো তাকে আজই প্রথম দেখছে। তবে এত গভীরভাবে কি তাকে কখনো দেখেছে সে? অন্তর্গত স্বীকারোক্তি দীপশিখার মনে নিজের মতো করে গুঞ্জরিত হয়।
আপনি খুবই বেপরোয়া, জাওয়াদ সাহেব। প্রচণ্ড অসভ্য একজন প্রেমিক। আকাশে মেঘ জমেছে। ধীর গতিতে শীতল বায়ু প্রবেশ করছে খোলা বারান্দা দিয়ে। ধীর গতিতে চলছে সদ্য কেনা চার্জার ফ্যানটা। ঘরে আলো নেই। মাত্রই কারেন্ট গিয়েছে। নতুন ঘরের জন্য অনেক কিছু কিনতে হবে। মাথার নিচে হাত দিয়ে শুয়ে আছে জাওয়াদ। তার বুকের মধ্যিখানে জড়সড় হয়ে মিশে আছে দীপশিখা। জাওয়াদ তাকে আগলে ধরে রয়েছে। পাশ ফিরে একবার স্ত্রীর মুখখানা দেখল। চাঁদের রূপালি স্নিগ্ধ আলোতে দীপশিখাকে অসম্ভব মায়াবী লাগছে। বুকের মধ্যখানটা নড়েচড়ে উঠল। মেয়েটি তার আলিঙ্গনে, অথচ মনে হচ্ছে যে ভেতরটা এখনো খালি। হৃদয় যেন আরও গভীরভাবে তাকে চায়। বাহুডোর আরও শক্ত করল সে, যেন একটু ঢিলে হলেই মেয়েটিকে হারিয়ে ফেলবে। এই চিন্তা মস্তিষ্কে হানা দিতেই বুকের মধ্যইখানে অস্থিরতা ঘিরে ধরে। এতটা ভালো কাউকে কখনো বেসেছিল কি জাওয়াদ? কারোর জন্য নিজেকে ভুলে গিয়েছে এমন কি হয়েছে কখনো? মৃদু হাসল জাওয়াদ। চুমু আঁকল দীপশিখার কপালে। ঘুম আসছে। কতদিন পর এমন শান্তির ঘুম আসছে কে জানে। নিশির কালো মোড়ো কালোর চাঁদরে মুড়ে নতুন দীপ্তিময় আভা লুটিয়ে পড়ছে মোজাইকের মেঝেতে। পাখির নরম কোলাহলে ঘুম ভাঙল জাওয়াদের। চোখ মেলে প্রথমেই তাকালো নিজের পাশে, যেখানে তার প্রণয়িনী ঘুমিয়েছিল। পাশে তাকাতেই চট করে ঘুম ভেঙে গেল। পাশের অংশটা ঠান্ডা। দীপশিখাকে না দেখতে পেরে তড়িঘড়ি করে উঠে বসল সে, অন্তঃস্থলে হাহাকার উঠল। উদ্বিগ্ন এবং ত্রাসিত নয়নে তাকালো আশেপাশে। কুণ্ঠিত স্বরে ডাকল, চিঙ্কি, চিঙ্কি। সাড়া না পেয়ে উঠে দাঁড়ালো সে। ব্যগ্র হয়ে খুঁজতে লাগলো সে দীপশিখাকে। রান্নাঘরের কাছে যেতেই পা আটকে গেল। দুটো মেলামাইনের প্লেটে পরোটা বাড়ছিল। জাওয়াদ সাথে সাথেই তাকে পেছনে থেকে জড়িয়ে ধরল। শক্ত আলিঙ্গনে প্রথমে ঘাবড়ে গেলেও নিজেকে সন্তর্পণে সামলে নিল চিঙ্কি। জাওয়াদের ঘন নিঃশ্বাস বিদীর্ণ করছে দীপশিখার চামড়া। দীপশিখা ধীর কণ্ঠে শুধালো, কি হয়েছে? তুমি আমার দৃষ্টিসীমার বাহিরে যাবে না। আমার ভয় হয়। কিসের ভয়? তোমাকে হারিয়ে ফেলার ভয়। দীপশিখা জাওয়াদের দিকে তাকালো। দুহাতে তার ভীত মুখখানা তুলে ধরল। আশ্বস্ত স্বরে বলল, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। সত্যি তো? সত্যি, সত্যি, সত্যি। এবার খেয়ে নিন। হ্যাঁ, বিকেলে তোমাদের বাসায় যাব। আন্টিকে জানাতে হবে। কথাটা শুনতেই দীপশিখার মন খারাপ হয়ে গেল। মুখশ্রীতে নেমে এলো ঘোর আধার। গম্ভীর স্বরে বলল, বাবা ফোন করেছিল। কি বললেন? মা রেগে আছে। এখন যাওয়াটা ঠিক হবে না। সে কঠিনভাবে জানিয়েছে, আমি গেলে সে ঘর ছেড়ে দিবে। জাওয়াদ অপরাধী স্বরে বলল, আমার জন্য তোমাকে শাস্তি পেতে হচ্ছে। বিয়ের সিদ্ধান্ত আমাদের দুজনের ছিল জাওয়াদ সাহেব। তাই দায়ভারটাও দুজনের। জাওয়াদ স্থির নয়নে তাকিয়ে রইল মেয়েটির দিকে। চিঙ্কি বরাবরই বুঝদার নারী। তাই এমন কোনো উত্তরই যেন আশা করেছিল সে। কোমরখানা জড়িয়ে ধরে বলল, আমাদের সুখের জন্যই তারা আজ আমাদের উপর ক্ষিপ্ত। আমরা সুখে থাকলে দেখবে একদিন তাদের রাগ কমে যাবে। আমরা সুখী হব তো, ইনশাআল্লাহ। বলেই চিঙ্কির কপালে চুমু খেল জাওয়াদ। বুকের মধ্যিখানে তাকে টেনে বলল, তুমি চিন্তা করো না। আমি তাদের মানিয়ে নিব। সময়ের প্রবাহে জীবন আর আগের মতো স্নায়ুর প্রান্তে কাঁপে না। মাসখানেক যেন চোখের পলকে কেটে গেল। দীপশিখা এখন সংসার গড়ছে, অধিক কিছু নয়, ছোট্ট পরিসরে, কিন্তু পরম মনোযোগে। নিজের হাতে আলতো করে গুছিয়ে নিচ্ছে ঘরটাকে। নতুন কেনা আসবাবপত্রে নেই কোন বিলাসিতা, তবু প্রতিটা জিনিসে রয়েছে তার নিজের স্পর্শ, নিজের স্বপ্নের ছাপ। রুমের ক্ষুদ্র ঘর, তাতেই সে রচনা করেছে একরাশ নির্ভরতা, যার প্রতিটি কোণে ঘুরে বেড়ায় ছোট ছোট খুশি, আর দেয়ালে দেয়ালে লেগে থাকে চুপচাপ ভালোবাসা। মোজাইকের ঠান্ডা মেঝেতে কাঁচা সোনার মতো ঝলমলে রোদ লুটোপুটি খাচ্ছে। জাওয়াদ আয়নায় নিজেকে দেখে শার্টের কলার ঠিক করছে। ওদিকে রান্নাঘর থেকে চুপি চুপি চলে এসেছে চিঙ্কি। নাস্তার গন্ধে মোড়া সকালটা যেন ওর চোখের কোণ ছুঁয়ে কেবল জাওয়াদকেই দেখছে। কি দেখছো? জাওয়াদ জিজ্ঞেস করল, কণ্ঠে অভ্যস্ত মমতা। চিঙ্কি হেসে ফেলে, দেখছি আমার রাজপুত্রটাকে। ভাবছি, আমার মতো ঘেটুপুত্রীর ভাগ্যে এমন বর এল কেমন করে। জাওয়াদ থেমে গেল। ঘাড় ঘুরিয়ে একবার ভালো করে দেখল চিঙ্কির মুখটা। তারপর হাত বাড়িয়ে বলল, একটু আসো তো। চিঙ্কি হালকা ভঙ্গিতে পিছু হটল। এই না না, আপনার অফিসের দেরি হয়ে যাবে। আমি জানি আপনার মতলব। কি জানো? চিঙ্কি উত্তর দিতে গিয়েও থেমে গেল।
জাওয়াদ ততক্ষণে এগিয়ে এসে আয়নার সামনে দাঁড় করিয়েছে চিঙ্কিকে। পেছনে থেকে আলতো করে জড়িয়ে বলল, কি দেখা যায়? দেখা যায় একটা মোটা পটকা মাছের সাথে একটা ধলা গরু। বলেই হেসে ফেলে। জাওয়াদ চুপ করে তার ঘাড়ে থুতনি ঠেকিয়ে গাঢ় কণ্ঠে বলল, আর আমি দেখি একটা বোকা ছেলে আর তার স্বপ্নে দেখা রাজকন্যা। আমি বুঝি রাজকন্যা? চিঙ্কি কেমন যেন গম্ভীর হাসি দিয়ে প্রশ্ন করল। জাওয়াদের বাহুর বাঁধন শক্ত হলো। তারপর চিঙ্কিকে নিজের দিকে ঘুরিয়ে গভীর চুম্বনে ভরিয়ে দিল। নাকে নাক ঘষে বলল, তুমি শুধু রাজকন্যা নও, আমার হৃদয়ের রানী। তোমায় ছাড়া আমি নিজেকে কল্পনাও করতে পারি না। চিঙ্কি ওর গলায় হাত জড়িয়ে বলল, এখনো মাঝে মাঝে স্বপ্ন মনে হয়, এই সংসার, এই একসাথে থাকা, মনে হয় এই বুঝি ঘুম ভেঙে যাবে। জাওয়াদ কপালের একপাশে চুমু দিয়ে বলল, ঘুম ভাঙতে দেব না। যদি এটা স্বপ্ন হয়, আমি সারা জীবন ঘুমিয়ে থাকতে রাজি। তুমি ছাড়া পৃথিবী ধূসর লাগে। চিঙ্কি গলা ছেড়ে বলল, এইবার অফিস যান? হ্যাঁ ম্যাডাম, তবে যাওয়ার আগে আমার পাওনাটা চাই। কি পাওনা? জাওয়াদ হঠাৎ চুমু খেয়ে বলল, এইটা। চিঙ্কি কপট রাগে বলল, ধাত, ছাড়ুন তো। জাওয়াদ হেসে বলল, পাষাণ হৃদয়িনী, জানোই তো, তোমার বরটা তোমার বিরহ সইতে পারে না। ইচ্ছে করে চাকরি ছেড়ে তোমার চোখের সামনে সারা দিন বসে থাকি। চিঙ্কি তাকিয়ে বলল, হ্যাঁ, তারপর? একটা থালা নিয়ে চার রাস্তায় বসি? চলুন এখন, খেয়ে নিন। ছোট প্লাস্টিকের ডাইনিং টেবিলে নাস্তা সাজানো। চেয়ার টেনে বসল জাওয়াদ। নাস্তা খেতে খেতে জাওয়াদ বলল, আমাদের বিয়ের 1 মাস হতে চলল, তুমি আমাকে তুমি কবে বলবে? আমার দ্বারা হবে না। আপনিতেই ভালো। আপনি? হ্যাঁ, আপনি। অন্তত জাওয়াদ সাহেব তো বাদ দাও। তাহলে কি বলবো? ওগো শুনছেন? জাওয়াদ বুকে হাত দিয়ে বলল, হায়, কোনোদিন আমার প্রাণ নিয়ে নিবে তুমি? হইছে, এবার থামুন। পাষাণ নারী নিজের বরকে একটু ভালোবাসাও জাহির করতে দিবে না? ইসস, কি নির্লজ্জপনা! মানুষ দেখলে কি বলবে? এই যে এই পুরুষের হৃদয় শুধু প্রেম আর প্রেম। আচ্ছা, একটা কাণ্ড ঘটেছে। চোখ তুলে চাইল জাওয়াদ। মুখশ্রীতে বিস্ময়। দীপশিখার মাঝে ঈষৎ বিমূঢ়তা। জড় কণ্ঠে বলল, আপু আজ সকালে ফোন করেছিল। বলছিল আমাদের ও বাড়ি যেতে বলেছে। কথাখানা চোখমুখ উজ্জ্বল হয়ে গেল জাওয়াদের। হাসি মুখে বলল, এত খুব খুশির খবর? তাহলে তোমার মন খারাপ কেন? আমার ও বাড়ি যেতে ইচ্ছে করছে না। এ কেমন কথা? আমরা তো অপেক্ষাই করছিলাম কবে মা আমাদের ক্ষমা করে দিবে। হ্যাঁ, করছিলাম বটে, কিন্তু মায়ের উপর আমার অভিমান হচ্ছে খুব। আমি জানি এই অভিমানটা খুব বেমানান। কিন্তু হচ্ছে। আমি কত তাকে ফোন করেছি, অথচ সে ফোন ধরেনি। আমি দিনে প্রতিদিন তাকে ফোন করেছি, সে ফোন ধরেনি। এখন আপুকে দিয়ে ফোন করিয়েছে। কেন? আমার সাথে কি কথা বলা যায় না? জাওয়াদ চেয়ার ছেড়ে দীপশিখার সামনে হাঁটু গেড়ে বসল। তার হাতজোড়া বা হাতের ফাঁকে নিয়ে বলল, আমি জানি তোমার অভিমান হচ্ছে। কিন্তু এখানে দোষ আমাদের। তাই নত আমাদের হওয়া উচিত। তাই? হু। তাহলে আমার বাড়ি যাবার পর আমরা আমার শ্বশুরবাড়ি যাব। শ্বশুরবাড়ি মানে? বাবা অসুস্থ। গতকাল সিঁড়ি থেকে পড়ে পা মুচকে গেছে। পাভেল ভাই ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন। এখন ঝামেলা নেই। তবে শুনেছি 1 মাসে তিনি অনেক ফুরবল হয়ে গেছেন। আমাকে যেতে বলেছেন। আর আমি কোনো কথা শুনতে চাই না। জাওয়াদের বুঝতে পারি রইল না মেয়েটা কেন নিজের বাসায় যেতে চাইছিল না। সে ভালো করেই জানে জাওয়াদকে আব্দুল হামিদের মুখোমুখি করাটা সহজ হবে না। জাওয়াদের ইগো, দম্ভ আর আত্মসম্মান মাঝে আসবে। তাই সে ইচ্ছে করে একটু ঢং করল। জাওয়াদ তার গাল টিপে বলল, আমি অফিস যাবার পর তুমিও বাসায় যাও তাই না? আপনি যদি আমার মায়ের সামনে নত হতে পারেন, আমিও আমার শ্বশুরের সামনে নত হতে পারি। আমার শ্বশুর আপনার শাশুড়ি থেকে অনেক ভালো। রেডি হয়ে থেকো, 8টায় যাব। দীপশিখার মুখখানা ঝলমল করে উঠল। এবার হয়তো সবার দোয়া তার সংসারকে আরও নির্মল করে তুলবে। নিশ্ছিদ্র নীরব সন্ধ্যা নামছে শহরের মাথায়। আকাশের বুক জুড়ে থালার মতো পূর্ণ চাঁদ, অথচ তার আলো যেন শহরের বৈদ্যুতিক আলোকচ্ছটার মাঝে মিশে গিয়ে নিজের অস্তিত্ব হারাতে বসেছে। ধীরগতির বাইকে জাওয়াদের পেছনে বসে আছে দীপশিখা। শাড়ির আঁচল ঠিক করে নিয়েছে সে, আজ যেন তার মনটাও সাজানো। প্রথমে যাবে নিজের বাসায়, তারপর শ্বশুরবাড়ি। মাথার ভেতর টুকরো টুকরো কথা ঘুরছে। এই 1 মাসের বাসা ছেড়ে দিতে হবে, হয়তো। এই বাসাটা তো কেবল ইট পাথরের নয়।
এর প্রতিটা দেয়ালে তাদের দাম্পত্যের প্রথম প্রেমগন্ধ মাখানো। এই ঘরে জেগেছিল প্রথম প্রণয়ের সংকেত, এই বারান্দাতেই ছিল বহু বিকেলের হাসিমাখা কথা। তবু দীপশিখার মনে ক্ষীণ মাত্রারও দুঃখ নেই। কারণ প্রতিটা শেষের মধ্যেই তো লুকিয়ে থাকে নতুন শুরুর আভাস। জাওয়াদের কোমর আলতো আঁকড়ে ধরে আছে সে। 4 রাস্তার মোড়ে এসে বাইক থেমেছে। সিগন্যাল বদলাচ্ছে না। সামনে লাল আলোটা সময় নিয়ে দাঁড়িয়ে আছে। পুলিশ সতর্কভাবে গাড়িতে দিক নির্দেশনা দিচ্ছেন। চারপাশে লোকজনের হুড্ডাহুড্ডি, সবাই যার যার বাড়ির পথে। তবে দীপশিখার মন শহরের কোলাহলের ধার ঘেঁষছে না। জাওয়াদের বলিষ্ঠ পিঠে কপাল ঠেকিয়ে, গলার ভেতরে একটা চাপা দীর্ঘশ্বাস নামিয়ে বলল সে, শুনুন, বাবা রাগারাগি করলে কিন্তু আপনি কিছু বলবেন না। জাওয়াদ হেসে বলল, হু। দীপশিখা কড়া গলায় বলল, এই হুতে হবে না, ভালো করে বলুন। আজ্ঞে ম্যাডাম, আমি একদম চুপ করে থাকব। এক মুহূর্তের নীরবতা। তারপর দীপশিখা স্বীকার করল নরম গলায়, আজ খুব আনন্দ লাগছে জানেন। মনে হচ্ছে এর চেয়ে বেশি কিছু চাইবার নেই আমার জীবনে। জাওয়াদ হাসল। চিঙ্কির কথা শুনে তার মনে হলো এক প্রবীণ বৃদ্ধা যেন তার জীবনের সব প্রাপ্তির পরে প্রশান্ত নিঃশ্বাস ফেলছে। সিগন্যাল এখনো ছুটেনি। সে দীপশিখার হাত দুটো নিজের হাতে নিয়ে নরম গলায় বলল, শোনো পাগলি মেয়ে, আমাদের পথটা তো মাত্র শুরু হলো। এখনই বুড়ো মানুষের মতো এমন কথা বলো না। দীপশিখা নিঃশব্দে হাসল। জাওয়াদ বুঝবে না। জীবন থেকে কখনো খুব বেশি কিছু চাইবার ছিল না তার। সে স্বল্পতেই সুখী ধরনের নারী। তাই আজ যখন তার ঝুলির সব ইচ্ছেগুলোর উপর ঠিক চিহ্ন পড়ছে তখন আর নতুন করে উচ্চাকাঙ্ক্ষা হচ্ছে না। তার মনে হচ্ছে আর কিছু পাওয়ার নেই। সৃষ্টিকর্তা তার মতো নারীকে দুহাত ভরে সুখ দিয়েছে যেন। সিগন্যাল ছেড়েছে। জাওয়াদ বাইকে স্টার্ট দিল। ঠিক তখনই কোথা থেকে একটি পিকআপের আকস্মিক ধাক্কায় পিষে গেল জাওয়াদের বাইক। আকস্মিক ঘটনা বুঝতে না বুঝতেই রাস্তার এক কোনায় ছিটকে পড়ল জাওয়াদ। হাত ছিলে গেল। মাথায় চামড়া চিরে টকটকে রক্ত গড়িয়ে পড়ল। বাইকখানা দুমড়ে মুচড়ে গেল মুহূর্তেই। 5 লক্ষ টাকার বাইকের অস্তিত্ব যেন বিলীন হয়ে গেল। জাওয়াদ নিজের হাঁটুর থেতলে যাওয়া মাংসটা দেখল। তার মাথাটা ভার হয়ে গেছে। অব্যক্ত যন্ত্রণা হচ্ছে শরীরে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। লোকজনের ছোটাছুটি বাড়ল। ট্রাফিক পুলিশ ছুটে এলো। মানুষ ধরাধরি করে তুলল জাওয়াদকে। যখন শূন্য মস্তিষ্ক তার ভারসাম্য ফিরে পেল তখন পা খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে গেল সে বাইকের কাছে। অস্পষ্ট স্বরে গঙ্গাল, চিঙ্কি, চিঙ্কি। বাইকের কাছটায় আসতেই থমকে গেল জাওয়াদের পৃথিবী। অসাড় হয়ে গেল যেন হাত পা। শারীরিক যন্ত্রণা তাকে কাবু করছে না। তার দৃষ্টি ভিজে এলো। অসহায়ের মতো এগিয়ে গেল নিথর রক্তস্নাত দেহটির কাছে। নীল শাড়িটা ভিজে আছে রক্তে। হেলমেটটা ভেঙে গেছে। মাথার একাংশ থেকে মগজ বেরিয়ে গেছে। নিথর, শান্ত প্রেয়সীর সাড়া নেই। ঘোলাটে দৃষ্টি আরও ঘোলাটে হলো জাওয়াদের। থমথমে স্বরে আবার ডাকল, চিঙ্কি। কোনো সাড়া নেই। জাওয়াদের পুরো পৃথিবীটা মুহূর্তেই বেরঙ্গ হয়ে গেল। বুকের ভেতর শুরু হলো তীব্র হাহাকার। নিঃশ্বাস নিতে পারছে না সে। পিছঝালা রাস্তায় তার পৃথিবীকে নিঃশেষ হতে দেখছে যেন। কি করবে? মস্তিষ্ক শূন্য হয়ে আছে। চিঙ্কির রক্তস্নাত দেহটাকে জড়িয়ে হাহাকার করে উঠল, চিঙ্কি, উঠো না, উঠো না। হাসপাতালের প্লাস্টিকের চেয়ারে শূন্য, বিমূর বসে আছে জাওয়াদ। তার মাঝে কোনো উত্তাপ নেই। নিথর যেন সে। পুলিশের ফোন পেতেই পাভেল, আব্দুল হামিদ, নিরুপমা, মোস্তাফা ছুটে এলেন। জাওয়াদের হাতের মাংস উঠে গেছে। মাথায় আঘাত পেয়েছে। অথচ সে নির্বিকার। নিরুপমা কিছু শুধাতে পারলেন না। জাওয়াদ শুধু ফ্যালফ্যালিয়ে তাকিয়ে রয়েছে। এর মধ্যেই ইমার্জেন্সি থেকে ডাক্তার বেরিয়ে এলেন। তার মুখখানা থমথমে। দুঃখিত স্বরে জানালেন, শি ইজ নো মোর। সাথে সাথেই ভারী হয়ে গেল পারিপার্শ্বিক। হাহাকার গুঞ্জল। মোস্তফা সাহেব বসে পড়লেন। নিরুপমা হাউমাউ করে উঠল। জাওয়াদ এখনো ফ্যালফ্যাল করে চেয়ে রয়েছে। তার মনে হচ্ছে উত্তপ্ত কয়লা যেন ভেতরে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। হৃদয়ের ভেতরের ঝড় সব লণ্ডভণ্ড করে দিচ্ছে। ধারালো কোনো ছুরি তার গলায় কেউ বসিয়ে দিয়েছে। স্বর জড়িয়ে বলল, আপনারা ঠিক মতো চিকিৎসা করেননি। আমি চিঙ্কিকে অন্য কোথাও নিয়ে যাব। শি ইজ ডেড। আপনি বেশি বুঝেন। ও বলেছে ও আমাকে ছেড়ে কোথাও যাবে না। আর্তনাদ করে উঠল জাওয়াদ। পাগলের মতো প্রলাপ করতে লাগলো সে। পাভেল, অন্য হসপিটালে চল। দেরি করা যাবে না।
চিঙ্কি খুব কষ্ট পাচ্ছে। ওর মাথার অপারেশন করতে হবে। পাভেল বন্ধুর দিকে তাকিয়ে রইল। কি করে বোঝাবে এই পাগলকে? এত কষ্টের পরে যে প্রেয়সীকে সে পেয়েছে, সেই প্রেয়সীর মৃত্যু সে কি করে মেনে নিবে? পাভেল তাও কঠিন স্বরে বলল, ও আর নেই জাওয়াদ। এরা কিছু জানে না। যে দেখ ঘুষ খেয়ে ডাক্তার হয়েছে। জাওয়াদ! চিৎকার করে উঠল পাভেল। কান্না মিশ্রিত স্বরে বলল, চিঙ্কি আর নেই। জাওয়াদ ধপ করে বসে পড়ল। তার পৃথিবীটা যেন সরে গেছে। মস্তিষ্ক কাজ করছে না। মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে গেছে যেন। সব আসলেই শেষ হয়ে গেছে। দীপশিখাকে শ্বশুরবাড়ি আনাতো হলো কিন্তু সাদা কাফনের কাপড়ে মুড়ে। নতুন বধূকে আব্দুল হামিদ সাহেব বরণ করলেন কিন্তু সে কেবলই লাশ। নিরুপমাকে হাই ডোজের মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হলো। জাওয়াদ নিজ হাতেই সবটা করল। তার চোখ পাথর হয়ে আছে। সে যেন জড় পদার্থ। অনুভূতি শূন্য একটা জড় পদার্থ। দীপশিখার শান্ত মুখখানা অনেকটা সময় দেখল সে। এই ঘুমন্ত মুখখানার দিকে রাতভর তাকিয়ে থাকত সে। অথচ এই মুখখানা আর দেখা হবে না। তার জীবনে প্রেম তো এলো কিন্তু এত ক্ষণিকের জন্য যে তাকে সম্পূর্ণ শূন্য করে দিল। দীপশিখাকে কবর দিয়ে জাওয়াদ নিজ বাড়িতে গেল। এই বাড়িটার প্রতিটি দেওয়ালে জুড়ে রয়েছে দীপশিখার স্মৃতি। আজ সকালেই তারা নিজেদের 1 মাসের বৈবাহিক জীবনের আলাপ করছিল। অথচ এখন ঘরখানা ফাঁকা। দীপশিখার বাসার পরনের জামাটাতে এখনো তার গন্ধ লেগে আছে। অথচ মানুষটি নেই। জাওয়াদ ঘুমোতে চাইল। অন্তত স্বপ্নে সে তার রাজকন্যাকে দেখতে পারবে। কিন্তু কিছুতেই যেন ঘুমোতে পারছে না। ঘুম আসছে না। চোখ বুজতেই দীপশিখার রক্তাক্ত দেহটাই চোখের সামনে ভাসছে। হাহাকার করে উঠল ভেতরটা। অসহায় শোকতপ্তি করে উঠল সে। আমাকে ঘুমাতে হবে। নয়তো আমি কখনো চিঙ্কিকে দেখতে পারবো না। আমি ঘুমোতে চাই। সময়ের ধারা কেউ আটকাতে পারে না। চিঙ্কি নেই আজ 1 সপ্তাহ। জাওয়াদ একটা জীবন্ত লাশের মতো তার জীবন কাটাচ্ছে। তার কান্না পায় না, খাওয়া দাওয়া হয় না। কত রাত জেগে থাকে তার ঠিক নেই। ঘুমোতে গেলেই চিঙ্কির রক্তাক্ত দেহ তার চোখের সম্মুখে ভাসে। পাভেল জোর করে তাকে নিজের বাড়িতে নিয়ে গিয়েছে। সবাই তার এমন অবস্থাতে শঙ্কিত। জ্যোতি রাতে বারবার ভাইকে দেখে। পাভেল এসে তাকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু কিছুই যেন হচ্ছে না। হবেও না হয়তো। জাওয়াদ শুধু ঘুমাতে চাই। শান্তির ঘুম। যে ঘুমে তার স্বপ্নের রাজকন্যা তাকে দেখা দিবে। তার বদ্ধ ধারণা চিঙ্কিকে সে দেখতে পাবে। ঘুমালেই দেখিতে পাবে। গভীর রাত। ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। জাওয়াদের নির্ঘুম চোখ চাঁদের দিকে তাকিয়ে রয়েছে। এমন এক নির্মল জ্যোৎস্নাতে চিঙ্কির তার বুকে মাথা রেখে বলেছিল, জাওয়াদ সাহেব, আপনি আমাকে এতটা ভালোবাসেন কেন? আমি জানি না। জানি না বলে কোনো কথা আছে? আছে হয়তো। আচ্ছা, ধরুন আমি যদি কখনো না থাকি। আপনার কষ্ট হবে? আমি হয়তো নিঃশ্বাস নেওয়াই ভুলে যাব। এগুলো কাব্যিক কথা। সত্যি বলছি। চিঙ্কি সেদিন পাত্তা দেয়নি। অথচ সত্যি জাওয়াদ বেঁচে আছে। হ্যাঁ, এই বেঁচে থাকা ঠিক বেঁচে থাকা নয়। সারাক্ষণ ভেতরে ভেতরে মরছে সে। কিন্তু কাউকে বোঝানোর ক্ষমতা নেই। চিঙ্কির গন্ধ মিলিয়ে গেছে। স্মৃতিগুলো ঝাপসা হয়ে যাচ্ছে। অথচ এই নারীকে জড়িয়ে সে ঘুমিয়েছে। বারান্দা থেকে শ্রান্ত পায় সে নিজের ঘরে গেল। আজ ডাক্তারের কাছে পাভেল নিয়ে গিয়েছিল। ডাক্তার ঔষধ দিয়েছে। ঘুমের ঔষধ। প্রতি রাতে একটা। কিন্তু জাওয়াদের ধারণা একটাতে কাজ হবে না। সে 3 পাতা ঔষধ হাতে নিল। ঠান্ডা পানি দিয়ে তা খেল। ঘুম আসছে। মিনিট 10 মধ্যেই চোখ ভারী হয়ে গেছে। সে বিছানায় শুয়ে পড়ল। বুকের মধ্যিখানে চিঙ্কির নীল ওড়নাটা জড়িয়ে রেখেছে শক্ত করে। এই তো সে ঘুমিয়ে গিয়েছে। একটু পরে দেখল চাঁদের রূপালি আলোয় ঝলমল করছে পৃথিবী। চিঙ্কি একটি নীল শাড়ি পরে দাঁড়িয়ে আছে। কতদিন পর দেখছে তাকে। মসৃণ ত্বকে চাঁদের আলো খেলা করছে। তাকে এতটা স্নিগ্ধ লাগছে যেন অন্য জগতের মানবী সে। চিঙ্কি রিঞ্ঝিনে কণ্ঠে বলল, আবার আমাকে স্বপ্নে দেখছেন জাওয়াদ সাহেব? এখন কিন্তু আবার আপনার জীবনে খারাপ দিন শুরু হবে। তখন কিন্তু আমার দোষ নেই। জাওয়াদ এগিয়ে গেল। ছুলো তার গাল। আঙ্গুল বুলিয়ে গাঢ় স্বরে বলল, আমার কোনো আফসোস নেই। বরং আজ আমার খুব আনন্দ হচ্ছে। আমি আবার আমার রাজকন্যাকে দেখছি। আমি বুঝি রাজকন্যা? হ্যাঁ, আমার স্বপ্নে দেখা রাজকন্যা। চাঁদের আলো গাঢ় হলো। পৃথিবীটা একটা রূপার থালার মতো লাগছে। পাশাপাশি বসে আছে জাওয়াদ এবং চিঙ্কি।
তাদের কত কথা জমে আছে। কতটা দিন, কতটা ঘন্টা তারা কথা বলে না। কথা ঝুলির মাঝে হাসির গুঞ্জন উঠছে। চিংকি হাসছে। আর জাওয়াদ বোকার মতো দেখছে তার রাজকন্যাকে।